ঘটনাটি শুনে একটা ভিন্ন ধর্মী ভয়ের শিহরণ অনুভব করবেন। বিশেষ করে এই ঘটনাটি আমাকে যখন কিশোরগঞ্জ থেকে ফিরে আসছিলাম, আমাদের কিশোরগঞ্জে একটা কাজে আমরা গিয়েছিলাম, আপনারা জানেন যে সেখানে লিসেনারদের সাথে আমরা দেখা করেছিলাম। বাসে বসে সৌমিত্র এই ঘটনাটি আমাকে বলেন, পরেও আমাকে বলেছেন, এর আগের বারও কয়েকবার হিন্টস দিয়েছিলেন ঘটনাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। আশা করছি ঘটনাটি আপনাদের সকলকে ভয়ের অনুভূতি ধরাতে সক্ষম হবে ইনশাল্লাহ। চলুন শুরু করি ঘটনাটি। আমরা তো আসলে গ্রামের ঘটনাগুলো অনেক শুনে থাকি। গ্রামের ঘটনা স্পেশালি আমার নিজের কাছেও খুব পছন্দ। এই ঘটনাটি কিন্তু শহর কেন্দ্রিক ঘটনা। মূলত সৌমিত্র শেয়ার করা তৃতীয় শহর কেন্দ্রিক ঘটনা এটি। সৌমিত্র যখন ঢাকা সিটি কলেজে লেখাপড়া করতেন তখন ওই ঘটনাটি ওনারা ক্লাসমেটের কাছ থেকে শুনেছিলেন। ওই ছেলেটি ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। ও কলেজে উঠে জেনারেল লাইনে ভর্তি হয়েছিল। ওর বাসা ছিল পুরান ঢাকায়। তো প্রথমবার যখন ওই ঘটনাটি সৌমিত্র রায় শোনেন, তখন সৌমিত্র রায়ের ভিতরে এক অনন্য ভয়ের শিহরণ জেগে ওঠে। ওই ছেলেটির নাম ছিল জুবায়ের। চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল 1987 কি 88 সালের দিকে। এই ঘটনাটি ঘটেছিল পুরান ঢাকাতেই। মহান মুক্তিযুদ্ধের কিছুকাল পর জুবায়েরের নানা পুরান ঢাকায় একটি বাড়ি কেনেন। ওই বাড়িটির যিনি মালিক ছিলেন ওনারা অন্যত্র চলে যাবেন। তাদের জরুরি ভিত্তিতে টাকারও প্রয়োজন ছিল, এই জন্য তারা বাড়িটিকে কম দামে বিক্রি করে দেন এবং জুবায়ের নানা ওই বাড়িটি কিনে ফেলেন। উল্লেখ্য, ওনার আগে থেকেই কিন্তু এই ঢাকাতে থাকার অভ্যাস, আর পরিবার ধরেই ওনারা দীর্ঘদিন ধরে ঢাকাতেই থাকতেন। তো বাড়িটি কেনার পর ওনারা সবাই ওই বাড়িতে স্থানান্তরিত হন। জুবায়ের ইসলামের আম্মু তখন ওই বাড়িতেই থাকতেন। ঘটনার শুরুতে বাড়িটির একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। বাড়িতে ছিল কিছুটা পুরনো এবং দোতলা গোছের, মানে দোতলা আর কি। বাড়ির কাঠামোটা ছিল একটি বর্গক্ষেত্রের মতো। মাঝখানের ফাঁকা জায়গাটা একটা উঠোনের মতো ছিল। এই উঠোনের এক কোণে ছিল ছোট্ট একটি কুয়া। কুয়াটা খুব বেশি বড় ছিল না, শুধু পারিবারিক টুকটাক ছোটখাটো কাজের জন্যই সেটা উপযোগী ছিল। জুবায়েরের নানা বাড়িটা কেনার পর উনি ওই বাড়িটাতে বেশ কিছু মেরামত যোগ্য কিছু কাজ করেন। যেমন দেয়ালের রং নষ্ট হয়ে গিয়েছিল, কিছু জায়গায় দেয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এই বিষয়গুলো উনি মেরামত করিয়ে নিয়েছিলেন। এরপর ওনারা ওই বাড়িতে থাকতে শুরু করেন। প্রায় কয়েক মাস ওনারা কোনো সমস্যা ছাড়াই একদম ভালোভাবে সময় পার করেন। বাড়ি এইটা কেনাতে সবাই বেশ খুশি ছিলেন, কারণ বাড়িটি বেশ বড় ছিল, অনেক জায়গা ছিল। প্রথম ওই বাড়িটির ছাদে কেউ তেমন একটা না উঠলে পরবর্তীতে আস্তে আস্তে ওই বাড়ির কিশোর তরুণ সদস্যদের কাছে ওই বাড়িটির ছাদ একটি প্রিয় জায়গা হয়ে ওঠে। আর কেনার যে সময়টা ছিল তখন ছিল গরমকাল, তাই ছাদে গিয়ে বসলে দারুণ একটা ঠান্ডা বাতাস পাওয়া যেত। কি দিন কি রাত, রাতের বেলা তো আরো সুন্দর বাতাস পাওয়া যেত। ওই সময়ে জুবায়েরের দুই মামা এবং ওনার আম্মু সহ ওনাদেরই আরো কয়েকজন সমবয়সী আত্মীয় স্বজন ওই বাড়িতেই থাকতেন। আর জুবায়েরের খালা, যিনি ছিলেন মূলত একজন বিবাহিত নারী, ওনার আরো আগেই বিয়ে হয়ে গেছিল, তিনি তার স্বামীর সাথে ধানমন্ডির ওই দিকটাতে থাকবেন এরকম প্ল্যান করেছিলেন। কিন্তু যাই হোক, এভাবে কয়েক মাস ঠিকঠাক ভাবে কাটার পর শুরু হয় ঝামেলা। এক রাত্রে জুবায়েরের আম্মু এবং মামারা সহ অন্যান্য ছোট ভাই বোনেরা ছাদে বসে আড্ডা দিচ্ছিলেন। ওনারা মূলত ছাদে পাটি বিছিয়ে সেখানে বসে বিভিন্ন গল্প গুজব করতেন। যখন ঘুমানোর সময় হয়ে যায় তখন সবাই নেমে গেল। জুবায়েরের যে বড় মামা, যার নাম ছিল রুবেল, তিনি অন্যদেরকে বলেন যে তোরা গিয়ে ঘুমিয়ে পর, আমি এখানে একটু শুয়ে থাকি, ঘরে যে গরম, আমি পরে আসবো। এমনিতেই তো ভালো লাগছে না, আর ঘরে গেলে আরো ঘুম আসবে না, এখানে কিছুক্ষণ শুয়ে থাকি, বেশ বাতাস হচ্ছে, এজন্য এখানেই থাকবো আমি আপাতত। কিছুক্ষণ পর ঘুম যদি ভাব চলে আসে নেমে আসবো। তো এটা শুনে অন্যান্য সবাই নেমে চলে যান, কারণ রুবেলের মামা এর আগেও এরকমটা করেছেন, এখানেই ঘুমিয়েছেন, বা ঘুম ভাব আসলে উনি ঘরে চলে যেতেন। মানে এখানে থাকার পর একটা ঘুমের ভাব আনার চেষ্টা করতেন আর কি। রাত্রে যে এখানে ঘুমাতেন বিষয়টা এরকম না। তো এরপর রুবেল মামা আর কি পাটিতে শুয়ে পড়েন। দারুণ বাতাস বইছিল। নিজের যে কখন চোখটা লেগে এসেছে উনি নিজেও বুঝতে পারছিলেন না, উনি ঘুমিয়ে যান। কথা ছিল যে ওনার ঘুম ভাব আসলে অন্যান্য সময় যেটা করেন উনি নেমে আসবেন, কিন্তু না, উনি আসলে ঘুমিয়েই গিয়েছিলেন। এক পর্যায়ে ওনার ঘুম ভেঙে যায়।
উনি বুঝতে পারেন যে উনি ছাদেই ঘুমিয়ে পড়েছিলেন। ওনার চোখের সামনে তারা ভরা খোলা আকাশ। উনি আস্তে আস্তে উঠে বসেন। তখনও ওনার চোখে কিন্তু ঘুম লেগে আছে। উনি উঠে ঘুরে দাঁড়িয়ে যেই দরজার দিকে যাবেন, এমন সময় একটি ভয়ানক দৃশ্য ওনার চোখের সামনে পড়ে যায়। ওনাদের বাড়ির পেছনের দিকে একটি বড় নারকেল গাছ ছিল, যেটা উচ্চতায় ওনাদের বাড়ির ছাদের সমান বা একটু বেশি। উনি দেখেন যে ঠিক সেই গাছটির পাশে মনে হচ্ছে রাতের অন্ধকারের মধ্যেই আরো নিকষ অন্ধকার, একটা চাপ চাপ অন্ধকার জমাট বেঁধে আছে। প্রাথমিক অবস্থায় উনি বিষয়টি ভালোভাবে বুঝে উঠতে পারেননি। এরপর উনি যখন ভালোভাবে লক্ষ্য করেন, তখন উনি যা দেখতে পান তা দেখে ওনার শরীরের রক্ত হিম হয়ে যায়। উনি দেখেন যে বিশাল একটি ছায়ামূর্তি, যেটি উচ্চতায় ওই নারকেল গাছের প্রায় সমান, সেটি ওই নারকেল গাছটির পাশে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে খুব স্পষ্টভাবে বোঝা না গেলেও মনে হচ্ছিল যে ওই ছায়ামূর্তিটা অনেকটা মানুষের মতোই। এটা দেখে উনি ছাদের দরজার দিকে দেন এক দৌড়। দরজা দিয়ে সিঁড়ির গোড়ায় এসে প্রচন্ড জোরে সবাইকে ডাকাডাকি করতে থাকেন, চিৎকার করতে থাকেন এবং চিৎকার করতে করতে নিচে নামতে থাকেন। যেহেতু অন্ধকার ছিল আর উনি দ্রুত নামার চেষ্টা করছিলেন, তাই অসাবধানতাবশত ওনার পা পিছলে যায়। এতে করে উনি কয়েকটা সিঁড়ি বাকি থাকা অবস্থাতে ওখান থেকে গড়িয়ে পড়ে যান। বেশ আহতও হয়েছিলেন, শরীরের বিভিন্ন জায়গায় বেশ আঘাত লাগে। এদিকে ওনার ডাকাডাকির আওয়াজ এবং গড়িয়ে পড়ার সময় ধাক্কা লেগে বেশ কিছু জিনিসপত্র ওখানে আশেপাশে ছিল, সেগুলো মাটিতে পড়ে যায় এবং ওই পড়ে যাওয়ার শব্দে দোতলায় যারা থাকতেন তারা প্রথমে জেগে যান। বিশেষত ওনার ভাই বোনেরা তো জানতেনই যে উনি ছাদে শুয়েছিলেন। সবাই আলো নিয়ে তাড়াতাড়ি উপরে উঠে দেখলেন যে রুবেল মামা সিঁড়ির কোণে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। ওনার হাতের কয়েকটা জায়গায়, পায়ের কয়েকটা জায়গায় বেশ ক্ষত হয়েছে, ছুলে গিয়েছে, কোনো কোনো জায়গা থেকে রক্ত পড়ছে। ওনার কপালের একটা অংশ কেটে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই ধরাধরি করে ওনাকে ঘরে নিয়ে আসেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফেরত আসে। তবে হাতে, হাঁটুতে এবং মাথায় আঘাত পাওয়ার কারণে উনি ব্যথায় খুব কাতরাতে থাকেন। এরপর সকাল হয়ে গেলে উনি কিছুটা স্বাভাবিক হন। তখন রুবেল মামা সবাইকে বলেন যে উনি গত রাত্রে ছাদে কি দেখেছিলেন। ওনার মুখে এই ঘটনাটির কথা শুনে সবাই বেশ ভয় পেয়ে যান। রুবেল মামার বাবা অর্থাৎ এই জুবাইর ইসলামের নানা খুবই কড়া মেজাজের একজন লোক ছিলেন। রুবেল মামার মুখে সব কথা শুনে উনি রেগে গিয়ে ওই অবস্থাতেই মামাকে মারধর করতে উদ্যত হন। উনি রুবেল মামাকে এই বলে বকাবকি করতে থাকেন যে এত রাত্রে ওনার ছাদে থাকার দরকারটাই কি ছিল, কি দেখেছেন না দেখেছেন সেটা পরের কথা, কেন এত রাত্রে সে ছাদে, এটাই হলো কথা। ছাদে থাকলে তো এই ধরনের বিষয় হইতেই পারে, কেন সে মাঝে মাঝে রাতের বেলা ছাদে ঘুমায়, আর কেউ তো ঘুমায় না, তার এত বাতাসের দরকারটা কি? এটা ছিল তার বাবার ভাষ্য। আসলে নানা নিচতলাতে থাকতেন, উনি রাতে দ্রুত ঘুমিয়ে পড়তেন, তাই রাতে রুবেল মামা এবং অন্যান্য ভাই বোনেরা ছাদে গিয়ে আড্ডা দিতেন, এই বিষয়টা আসলে ওনার জানা ছিল না। আর উনি রাতের বেলায় এত রাতের বেলা ছাদে ওঠা পছন্দও করতেন না, এই সমস্ত কারণে। আর এই ধরনের একটা ঘটনাই যখন রুবেল মামা বলেছেন, ওনার মেজাজ বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। আর মামারাও এই বিষয়টা কিছুটা লুকিয়েই রাখতেন, কারণ নানাকে ওনারা খুব বেশ ভয়ই পেতেন। তো এই ঘটনার পর সবার মনে একটা ভয় জেগে বসেছিল। বেশ কিছুদিন রাতের বেলা ওনারা কেউই আর ছাদে ওঠেন নাই। এর কয়েক সপ্তাহ পর এক রাত্রে কোনো কারণে জুবাইরের আম্মুর ঘুম ভেঙে যায়। ওনার পানি পিপাসা পেয়েছিল। সাধারণত ওনারা রাত্রে খাওয়া দাওয়া করার পর এক গ্লাস করে পানি নিজের ঘরের টেবিল এনে রেখে দিতেন। তবে মাঝে মধ্যে দেখা যেত ঘুমানোর আগেই ওই পানি হয়তো শেষ হয়ে যেত, অথবা মাঝে মাঝে ওনারাও ভুলে যেতেন পানি আনার জন্য, যে পানিটা এনে এখানে রেখে দিবেন। তো ওই রাতে ওরকম কিছু একটা হয়েছিল হয়তো। তখন জুবাইরের আম্মু দরজা খুলে বারান্দায় বের হয়ে আসেন। ওনাদের বাড়িটা ছিল এমন যে প্রতি তলায় টানা বারান্দা, এবং ওই বারান্দা দিয়েই সবগুলো রুমে প্রবেশ করা যেত। অর্থাৎ একটি তলায় সবগুলো রুম পাশাপাশি এবং সামনে টানা বারান্দা। বিষয়টি পরিষ্কারভাবে লিসেনার বোঝাতে পেরেছে কিনা জানি না, কিন্তু আমাদের লিসেনারদের মধ্যে যারা আগেকার ওই সময়ের বাড়িগুলো সম্পর্কে জানেন বা ওই সময় যে বাড়িগুলো ছিল এগুলো ধরন সম্পর্কে জানেন, তারা এসব বুঝতে পারবেন যে প্রত্যেকটা রুমের সামনে বারান্দা, করিডোরের মতো। তো বারান্দার শেষ প্রান্তে পানি ভর্তি একটা পাত্র রাখা থাকতো। মাঝে মধ্যে এরকম কারোর প্রয়োজন হলে সে রুম থেকে বের হয়ে ওখানে গিয়ে পানি খেয়ে নিত। তো জুবাইরের আম্মু ওনার ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে হেঁটে বারান্দার একদম শেষ মাথায় পানি পান করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। উল্লেখ্য,
বাড়িটির আকার কিন্তু বর্গক্ষেত্রের মতো শুরুতে বলা হয়েছে, তাই বারান্দা দিয়ে হাঁটার সময় বাড়ির মাঝখানে যে উঠার মতো ফাঁকা জায়গাটা ছিল সেটা কিন্তু স্পষ্ট দেখা যেত। বারান্দা ধরে হাঁটতে থাকার সময় উনি আনমনেই এক মুহূর্তের জন্য উঠোনের দিকে তাকিয়েছেন। তখন অদ্ভুত এক জিনিস দেখে উনি দাঁড়িয়ে পড়েন। রাত আনুমানিক তখন 12টার বেশি বাজে, কম বাজে না আর কি 12টার। তো জুবায়ের আম্মুর কাছে মনে হতে থাকে যে ওনাদের বাড়িতে যে মূল ফটক সেদিক থেকে কেউ যেন ওনাদের বাড়ির উঠোনের দিকে হেঁটে আসছে। চারপাশটা অন্ধকার ছিল, তাই উনি পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পারছিলেন না। উনি আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করে দেখতে পান যে দীর্ঘ একটি ছায়ামূর্তি আস্তে আস্তে ওনাদের বাড়ির উঠোনের উপর দিয়ে হেঁটে উঠোনের এক করে যে কুয়াটা ছিল ওই দিকটাতে অগ্রসর হচ্ছে। জুবায়ের আম্মু বুঝতে পারেন যে ওই ছায়ামূর্তিটির উচ্চতা না হলেও 10 ফুটের কম হবে না। আর আরেকটি অদ্ভুত বিষয় হলো, মনে হচ্ছে ওই ছায়ামূর্তিটির এক হাতে লম্বা ধরনের কিছু একটা ধরা আছে, মানে এক হাতে কিছু একটা ধরে রেখেছে। উনি বুঝতে পারেন নাই যে সেটা কি জিনিস, কিন্তু ওনার মনে হচ্ছিল ওই জিনিসটা অনেক ভারী হবে, কারণ ওই ছায়ামূর্তিটি হাতে ধরা জিনিসটাকে মাটির সাথে ঘষতে ঘষতে নিয়ে যাচ্ছিল। আর মাটির সাথে ঘষা লাগার কারণে এক ধরনের মৃদু ঘর 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 শব্দ তৈরি হচ্ছিল। শব্দটা অনেকটা এরকম যে কোনো ধাতব জিনিস যদি মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় তখন এক ধরনের ঘর ঘর শব্দ হয় না, ঠিক তেমন। এদিকে জুবায়ের আম্মুর তো ভয়ে অবস্থা একদম খারাপ। ইতিমধ্যে ওনার হাত এবং পা কাঁপতে থাকে। এর আগে কখনো নাকি উনি এ ধরনের কোনো অতিপ্রাকৃত অভিজ্ঞতার সম্মুখীন হন নাই। ওই ছায়ামূর্তিটি যখন ওই কুয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং কুয়ার মধ্যে ঝুঁকে কিছু একটা করতে উদ্যত হবে, এমন সময় জুবায়ের আম্মু নিজেকে আর সামনে রাখতে পারে না। উনি প্রচন্ড জোরে দেন চিৎকার, আর যেই না চিৎকার উনি দিয়েছেন সাথে সাথে ওই ছায়ামূর্তিটা ঘাড় ঘুরিয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা জুবায়ের আম্মুর দিকে তাকান। তখন জুবায়ের আম্মু এমন বিভৎস কিছু একটা দেখেন যে উনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলেন। ওদিকে তখন তো রাত, চারদিকে শুনশান নীরবতা। যারা নারী তাদের গলার আওয়াজের একটা তীক্ষ্ণতা রয়েছে। যেহেতু উনি প্রচন্ড জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাই ওনার এই চিৎকারটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। আর দোতলাতে তো জুবায়ের মামারা সহ যারা থাকতেন তাদের অনেকেরই এই চিৎকারে ঘুম ভেঙে যায়। এদিকে তার বিছানা থেকে উঠে বাইরে আসতে আসতে ওই বিভৎস দৃশ্যটি দেখে জুবায়ের আম্মু অজ্ঞান হয়ে মাটিতে কিন্তু পড়ে গিয়েছেন। তো ভাগ্য ভালো যে উনি ওই জিনিসটাকে দেখার জন্য বাইরের দিকে ঝুঁকে দাঁড়িয়ে ছিলেন না, তাহলে কিন্তু একদম নিচে পড়ে যেতেন। দোতলা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সবাই বারান্দায় বের হয়ে যায়, দেখেন যে জুবায়ের আম্মু মাটিতে পড়ে আছেন। মুহূর্তের মধ্যে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করেন। চেঁচামেচিতে সারা বাড়ির মানুষ সজাগ হয়ে যায়। জুবায়ের নানা নানিও নিচতলা থেকে উপরে উঠে আসেন। এরপর সবাই ধরাধরি করে ওনাকে ওনার ঘরে নিয়ে যান। চোখে মুখে পানির ছিটা দেওয়া হয়। যত ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো রয়েছে, জ্ঞান ফিরিয়ে আনা সবগুলোই ওনার উপর প্রয়োগ করা হতে থাকে, কিন্তু সকাল হয়ে যায় ওনার জ্ঞান ফেরে না। এদিকে জুবায়ের নানির তো কান্নাকাটি আর থামছে না। শেষ পর্যন্ত অনেক চেষ্টা তদবিরের পর আল্লাহর রহমতে দুপুরের দিকে জ্ঞান ফেরত আসে। কিন্তু জ্ঞান ফেরত আসতেই সকলে তো বিভিন্ন প্রশ্ন মানে ওনাকে জর্জরিত করে ফেলতেছেন যে কি দেখেছিলি, কি হয়েছিল, কিন্তু উনি তো কোনো কথা বলতে পারছিলেন না। এরপর সন্ধ্যায় জুবায়ের নানা ওনার পরিচিত হুজুর সাহেবকে ডেকে নিয়ে আসেন। অতিপ্রাকৃত বিষয়ে উনি বড় কোনো বিশেষজ্ঞ না হলে টুকটাক ঝাড়ফুঁক করতে পারতেন। উনি জুবায়ের আম্মুকে বেশ অনেকক্ষণ ধরে ঝাড়ফুঁক করেন। এরপর বলেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে কিছু একটা দেখে অনেক ভয় পেয়েছে, আর একটু খেয়াল রাখবেন রাতের বেলা খুব বেশি আপনারা চলাচল করবেন না। এই বলে হুজুর সাহেব চলে যান। এর প্রায় কয়েক ঘন্টা পর জুবায়ের আম্মু আস্তে আস্তে কথা বলার মতো অবস্থায় চলে আসেন। তখন সবাইকে বলেন যে গতকাল রাত্রে উনি কি দেখেছিলেন। ওনার মুখে কথাগুলো শুনে উপস্থিত যারা কৌতূহলী ছিলেন তারা বারবার জিজ্ঞেস করছিল যে ওই যে মূর্তিটা ঘুরে তোমার দিকে তাকালো তখন তুমি কি দেখেছিলে। কিন্তু জুবায়ের আম্মু বলেন যে উনি কিছুই মনে করতে পারছেন না উনি আসলে কি দেখেছিলেন। তবে এতটুকু জানেন উনি যা দেখেছিলেন তা খুবই বিভৎস ছিল। ওনার শুধু এতটুকু মনে আছে যে আগুন ঝরা দুটি চোখ ওনার দিকে তাকালো। এছাড়া উনি আর কিছুই মনে করতে পারেন না। এরপর জুবায়ের আম্মু আরো প্রায় 1 সপ্তাহ বেশ অসুস্থ ছিলেন। রাত হলেই ওনার প্রচন্ড মাথা ব্যথা শুরু হতো এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকতো আর কি।
যন্ত্রণায় উনি চিৎকার করতেন। তবে সপ্তাহখানেক পার হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এই বিষয়টা কমে আসে এবং উনি ভালোও হয়ে যান। তো অল্প কয়েকদিনের মধ্যেই বাড়ির দুজনের সাথে দুটি ভয়ানক ঘটনা ঘটে যাওয়ায় জুবাইয়ের নানা বেশ বিচলিত হয়ে পড়েন। তো উনি সিদ্ধান্ত নেন যে এখন থেকে ওনারা অর্থাৎ মুরব্বীরা উপরের তলায় থাকবেন এবং ছোটরা নিচের তলায়। এই সিদ্ধান্ত মোতাবেক সবার ঘর বদল করা হয়। আর ওই হুজুর সাহেব এসেছিলেন নানার পরিচিত যিনি, তো ওনাকে জুবাইয়ের নানা অনুরোধ করেন যে ওনার বাড়িটি যেন ওই হুজুর সাহেব বন্ধ করে দিয়ে যান। এক সন্ধ্যায় মাগরিবের পর হুজুর সাহেব এসে ওনার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে রুকিয়া করে বাড়িটা বন্ধ করে দেন। তো উনি নানাকে বলেন যে যেহেতু আপনি অনুরোধ করলেন, তাই আমি যতটুকু কাজ পারি সেটা দিয়ে আপনার বাড়িটা বন্ধ করে দিয়ে গেলাম। আশা করি আপনাদের সমস্যা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এর চেয়েও শক্তিশালী করে বাড়ি বন্ধ করা সম্ভব, কিন্তু আমি এ বিষয়ে দক্ষ নেই, তাই আমি এতটা করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। এই বলে হুজুর সাহেব বিদায় নেন। হুজুর সাহেব তো বাড়ি বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর প্রায় 7 থেকে 8 মাস কোনো ঘটনা ঘটেনি। এরপর একদিনের ঘটনা, যখন জুবাইরের খালা এবং ওনার হাজবেন্ড অর্থাৎ জুবাইরের খালু ওই বাড়িতে ছিলেন তখন আর কি, কোনো একটা উপলক্ষে ওনারা কয়েকদিন আগেই বেড়াতে এসেছিলেন। ওনারা মূলত ধানমন্ডি বা ওই সাইডটাতে থাকতে, যেটা শুরুর দিকে বলা হয়েছে আর কি। তো ওনারা তো বেড়াতে এসেছিলেন, দিনটি ছিল শুক্রবার। পরের দিন সকালবেলা ওনারা চলেও যাবেন। তো রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছেন। রাতে উপরের তলায় একটি ঘরে শুয়েছিলেন ওনারা। হঠাৎ মাঝরাতে উপর থেকে আসা একটি শব্দে ওনাদের ঘুম ভেঙে যায়। শব্দটি এমন ছিল যে পুরো ছাদ ভারী শরীরের কেউ জোরে জোরে পা ফেলে হাঁটাহাঁটি করছে। সে হাঁটছে এবং একটু পরপর এক একটা জায়গায় দাঁড়াচ্ছে, মানে ধপ 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 এরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ করে হাঁটছে এবং একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর এখান থেকে ধপ 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 এরকম শব্দ হচ্ছে, মানে আবার সে হাঁটা শুরু করছে। আর এই জিনিসটাতে ওজনে খুবই ভারী, এটা কিন্তু বোঝা যাচ্ছে ওই হাঁটার শব্দ শুনে। এই কারণে মূলত এই হাঁটার শব্দ অনেক জোরালো হচ্ছিল এবং এই জোরালো শব্দে ওনাদের ঘুম ভেঙে গিয়েছিল। এই শব্দের ধরনটা কিন্তু একই রকম ছিল, জোরে জোরে পা ফেলে ধপ ধপ আওয়াজ করে কে যেন হাঁটতে থাকে, কিছুক্ষণ পর পর এক জায়গায় থেমে আবার ভারী কিছু দিয়ে কয়েকবার মাটিতে আঘাতও নাকি করে, মানে থামার পর আবার ভারী কিছু দিয়ে মাটিতে আঘাত করে। এরপর আবার সে হাঁটতে থাকে, কিছুটা সামনে গিয়ে দাঁড়ায়, আবার একই কাজ করে, ভারী কিছু দিয়ে মানে আঘাত করতে থাকে। তো জুবাইরের খালা ওই বাড়ির সমস্যার বিষয়ে কিন্তু কিছু কিছু জানলে ওনার হাজবেন্ড তেমন কিছু জানতেন না। আসলে জুবাইরের নানা উনি এই বিষয়ে ওনাকে কিছু বলেন নাই। এতে করে হয়তো জুবাইরের খালার হাজবেন্ড ওনার শ্বশুর বাড়ির লোকদের সম্পর্কে অন্য কিছু মনে করতে পারে, এই জন্য কিছু জানার নেই আসলে। তো যাই হোক, এই শব্দটা তো কোনোভাবেই থামছিল না। এক পর্যায়ে বিরক্ত হয়ে জুবাইরের খালু দরজা খুলে বাইরে বের হয়ে আসেন যে কি রে, রাত্রেবেলা ঘুমাতে দিচ্ছে না। এই কে উঠলো, মনে করছেন তার শ্যালক বা শালিকারা কেউ হয়তো বা উঠেছে, উঠে এরকম শব্দ করছে। মূলত এই চিন্তা করে উঠেছিলেন যে এত রাত্রেবেলা ওদের উপরে কি এরকম শব্দ করছে কেন, তো এত রাত্রে তো এই ধরনের শব্দ করার কথা না। তো উনি একাই উপরে উঠে এই জিনিসটা কি এটা দেখতে উদ্যত হন। আসলে কি হচ্ছে এটা কিন্তু ওনার কাছে শুরুর দিকে আসলে অস্বাভাবিক লাগে নাই, এই জন্যই মূলত উনি উপরে উঠছিলেন। তো উনি বারবার ঘুরে ফিরে দেখার চেষ্টা করছেন শব্দের উৎসটা ওই ছাদের কোন দিকটা থেকে। উনি কোনোভাবেই ওই শব্দে ঘুমাতে পারছিলেন না। উনি একবার চিন্তা করছেন জুবাইরের খালাকে ডাকবেন কিনা এবং জুবাইরের নানাকে ডাকবেন কিনা। তো প্রথমে জুবাইরের খালাকে ডেকেছিলেন, তখন জুবাইরের খালা বলেন আব্বা ঘুমিয়ে আছে, এত রাতে ওনাকে বিরক্ত করা উচিত হবে না। তখন জুবাইরের খালু তার স্ত্রীকে বলেন যে আমি যে একা উঠবো, আমারও তো কেমন কেমন লাগছে, তুমি বরং আব্বাকে একটু ডাকো। তখন জুবাইরের খালা জুবাইরের নানার ঘরের কোরানেরে ওনাকে ডাকতে থাকেন। কয়েক মিনিটের মধ্যে জুবাইরের নানা চোখ কসলাতে কসলাতে আধা ঘুম ঘুম চোখে বের হয়ে আসেন। ঘুম ভাঙার পরে কিন্তু উনি ইতোমধ্যে শুনেছেন যে সাথে একটা শব্দ হচ্ছে, মানে জুবাইরের নানাও কিন্তু শব্দটা শুনতে পেয়েছেন। তবে ওই শব্দটা মূলত জুবাইরের খালা এবং খালু যে ঘরে ছিলেন ঠিক ওই ঘরের উপরে জোরালো ভাবে হচ্ছিল। জুবাইরের নানা শুনেছিলেন কিন্তু মৃদুভাবে। জুবাইরের নানা বের হয়ে আসার পর জুবাইরের খালু ওনাকে এত এত বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করলেন এবং জিজ্ঞেস করলেন আব্বা আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? তখন জুবাইরের নানা বলেন যে একটা শব্দ তো আমিও শুনছি, আচ্ছা আমি আলো নিয়ে উপরে গিয়ে দেখছি। তখন জুবাইরের খালু বলেন চলেন আব্বা, আমিও আপনার সাথে যাই।
আপনার একা যাওয়া ঠিক হবে না, খারাপ কিছু তো হতে পারে, চোর ডাকাতও তো হতে পারে। তো জুবাইরের নানা প্রথমে মানে প্রথমে ওনার বাড়িতে বেশ কয়েকটা ঘটনার কথা চিন্তা করে জুবাইরের খালুকে বলেন যে তোমাকে বাবা আর উপরে কষ্ট করে উঠতে হবে না, মনে হয় তোমার দুষ্টু শ্যালকরা মজা করছে, এতদিন পরে তুমি এসেছো, দুলাভাইয়ের সাথে মজা করছে। আসলে ওনার শ্যালকরা কিন্তু মজা করার লোক না, খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, বিশেষ করে রুবেল মামা বা অন্যরা আছেন। এটা কিন্তু এই খালুটা জানতেন যে ওনার শ্যালকরা এই কাজ করবে না এত রাত্রে, আর শ্যালকরা যে করবেন না এটা কিন্তু নানাও জানতেন। মূলত উনি বলেছিলেন যাতে করে এই জুবাইরের খালু এই বিষয়টা নিয়ে চিন্তা না করেন আর তার সাথে না জানু পড়ে। আর জুবাইরের নানা চিন্তা করছিলেন যে এতগুলো মাস পার হয়ে গেল, কোনো সমস্যা হলো না, আজ বাড়িতে জামাই রয়েছে, আজকে রাত্রে এই সমস্যা হতে হলো। তো জুবাইরের নানা কিন্তু বারবার বলছেন যে জামাই তুমি থাকো, তোমার যেতে হবে না আমার সাথে। কিন্তু জুবাইরের খালু ওনার কথা না শুনে একরকম জোরাজোরি করে ওনার সাথে উপরে উপরে উঠতে লাগলেন। তো ওনারা যখন সিঁড়ি উঠছিলেন তখনও কিন্তু শুনছিলেন যে ওই শব্দটা হয়েই যাচ্ছে। কিন্তু ওনারা যখনই ছাদের দরজা দিয়ে ছাদে প্রবেশ করেন সাথে সাথে মুহূর্তের মধ্যে আওয়াজটা থেমে যায়। জুবাইরের নানা এবং খালু চারপাশে তন্ন তন্ন করে খুঁজেও কিছুই দেখতে পাননি। শেষমেশ ওনার নিচেই নেমে আসেন, সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েন। এরপরে কিন্তু সারা রাত আর কোনো আওয়াজ শোনা যায়নি। পরদিন জুবাইরের খালা এবং খালু ওনাদের বাড়িতে চলে যান। এদিকে জুবাইরের নানা ভেবেই চলেছেন যে হুজুর সাহেব বাড়ি বন্ধ করে দেওয়ার এতদিন পর আবার কি ঘটনা ঘটলো যার ফলে আবার নতুন করে সমস্যা শুরু হলো। নানা ভাবছিলেন এটা কি নতুন কোনো সমস্যা নাকি পুরনো সমস্যাটাই আবার নতুন রূপে ফিরে এলো। তবে ওই ঘটনার পর বেশ কিছুদিন আর কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি ওনারা কেউই হননি বা কোনো শব্দও শোনেন নাই। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। আবার এক রাত্রে যখন সবাই ঘুমিয়েছিলেন তখন ছাদে ঠিক ওই ধরনের শব্দ শুরু হয়, ধপ 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 শব্দ। মনে হচ্ছে ছাদ জুড়ে কেউ জোরে জোরে পা ফেলে ঘুরে বেড়াচ্ছে, আর কোথাও কোথাও দাঁড়ায়, সেখানে শক্ত কিছু দিয়ে ছাদের উপর ধাপ ধুপ করে বাড়ি দেয় বা ঠক ঠক শব্দ করে। ওই শব্দটা অনেকটাই জোরালো ছিল এবং মনে হচ্ছিল ছাদের বিভিন্ন জায়গায় কেউ যেন ভারী একটা ধাতব কিছু দিয়ে আঘাত করে চলেছে ক্রমাগত। আগের বার তো কিছুটা মৃদু ছিল, কিন্তু এবার বেশ শক্ত। এতে করে জুবাইয়ের নানা সহ দোতলায় যারা থাকতেন তাদের অনেকেরই ঘুম নষ্ট হয়। নানা আবার আলো নিয়ে ছাদে যান, কিন্তু ছাদের দরজা দিয়ে ঢুকতে সব ধরনের শব্দ এক নিমিষেই থেমে যায় এবং নানা আশেপাশে কোথাও কিছু দেখতেও পান না। পরদিন নানা আবারও ওনার পরিচিত ওই হুজুর সাহেবের কাছে যান। নানার মুখে এইসব ঘটনা শুনে হুজুর সাহেব বলেন যে আমি তো আপনাদের বাড়িটা ভালো মতোই বন্ধ করে দিয়ে এসেছিলাম, এ ধরনের সমস্যা তো হওয়ার কথা নয়। তখন নানা ওনাকে অনুরোধ করেন যে আরো একবার ভালোভাবে ওনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে আসতে। হয়তো পারে যে আগের বার যে বন্ধনীটা ছিল এটা নষ্ট হয়ে গিয়েছে। তো হুজুর সাহেব রাজি হন। উনি ওই দিন সন্ধ্যায় গিয়ে আবারও ভালোভাবে বাড়িটা বন্ধ করে দিয়ে আসেন। পাশাপাশি উনি বাড়ির সবাইকে নিয়মিত সালাত আদায় করা সহ বিভিন্ন ধরনের আমল করে পরামর্শ দিয়ে যান। কিন্তু অদ্ভুত বিষয় যে হুজুর সাহেব যে সন্ধ্যায় পুনরায় বাড়িটা বন্ধ করে দিয়েছেন সেই রাতে আবার সেই শব্দ। তবে এবার মনে হচ্ছে শব্দের ধরনটা কিছুটা পরিবর্তিত হয়েছে। আগে শব্দের ধরনটা কিছুটা এমন ছিল যে মনে হতো ভারী শরীরের কেউ জোরে জোরে পা ফেলে ধূপধাপ শব্দ করে হেঁটে বেড়ায় এবং ধাতব কোনো বস্তু দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে কয়েকবার। কিন্তু এবারের আওয়াজটা এমন মনে হচ্ছিল যে কেউ কোনো ধাতব জিনিস দিয়ে ছাদের উপর ক্রমাগতভাবে আঘাত করেই যাচ্ছে। পায়ের আর শব্দ না, ধাতব জিনিস দিয়ে আঘাত করার শব্দ। যেহেতু ওই দিনই বাড়িটা বন্ধ করা হয়েছিল এবং ওই রাতেই এই ধরনের ঘটনা ঘটে, তাই নানাও কিছুটা ঘাবড়ে যান। ওই দিন আর ওনারা কেউ উপরে উঠে দেখার চেষ্টা করেননি যে কেন এই শব্দটা হচ্ছে। অন্যদিন তো গিয়েছিল, কিন্তু আজকে আর কেউ যান না। এরপর থেকে শব্দ হওয়ার বিষয়টি টানা ঘটতে থাকে। এদিকে নানা আরো অভিজ্ঞ কারো সন্ধান করছেন যিনি এই বিষয়ে আরো ভালো সমাধান দিতে পারবেন। তো উনি এসব বিষয়ে খুবই অভিজ্ঞ একজন হুজুরের সন্ধান পেয়েও যান যিনি লালবাগের ওদিকটাতে থাকতেন। কিন্তু ওই হুজুরের খোঁজ করতে গিয়ে নানা জানতে পারেন যে হুজুর এক আত্মীয় বাড়িতে গিয়েছেন, তবে কয়েকদিনের মধ্যে উনি ফেরত আসবেন বলে জানা যায়। এদিকে প্রতিদিন গভীর রাতে ওদের ঘুম ভেঙে যেত ওই শব্দে, কারণ একই রকম শব্দ একটানা হতে থাকলে সেটা অল্প কিছুক্ষণের মধ্যেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এরকম ভাবে চলছিল ওই শব্দটা।
এতদিনে বাড়ির সবাই মোটামুটি বুঝতে পেরে গিয়েছিলেন যে ওনাদের বাড়ির ছাদে যেটা ঘটে চলেছে সেটাকে হালকা ভাবে নেওয়ার কোনো মানেই নেই। দুইবার হুজুর সাহেব বাড়ি বন্ধ করে দিয়ে যাওয়ার পর একই ধরনের ঘটনা ঘটে চলেছে। এরই মাঝে এক রাত্রে ঘটেছে সবচাইতে ভয়ানক ঘটনাটি। বিগত কিছুদিনের মতো মাঝরাতে ওই শব্দে নানা এবং নানির ঘুম ভেঙে যায়। আনুমানিক 1:30 কি 2টা বাজে। ওই দিন ব্যবসায়িক কাজে কয়েকজনের সাথে তুমুল কথা কাটাকাটি হওয়ার কারণে এমনিতে নানার মেজাজ কিন্তু ভয়ানক খারাপ হয়েছিল। রাত্রে বাড়িতেও উনি একটু চিৎকার চেঁচামেচি করেই ঘুমাতে এসেছিলেন, কিন্তু এই শব্দের কারণে ওনার ঘুমটা নষ্ট হয়ে যায়। ঘুম ভাঙার সাথে সাথেই নানা বিছানায় উঠে বসেন। যেহেতু ওনার মেজাজ গরম ছিল, তারপর আবার ঘুম নষ্ট হয়েছে, তাই উনি নারীকে একটু কড়া গলায় বলেন যে তুমি শুয়ে থাকো, ওঠার দরকার নাই। আজকে উঠে দেখতেছি ছাদে কোন বদমাইশটা উঠে এই কাজ করে। তো এই শব্দগুলো যে করে, একে যদি একবার এখন পাই, ওকে বুঝাই দিতাম যে কার বাড়িতে সে বিরক্ত করছে, রোজ রোজ ফাজলামি বিটলামি শুরু করছে। তো এইসব বলতে বলতে রাগে গজগজ করতে করতে, মানে রাগের মাথায় মানুষ যে ধরনের কথা বলে এরকম বলতে বলতে নানা সিঁড়ি দিয়ে ছাদের দিকে যেতে থাকেন। উল্লেখ্য ওই রাতটা ছিল আবার জ্যোৎস্না রাত। চারপাশে চাঁদের আলোয় একদম আলোকিত ছিল। নানা যখন সিঁড়ি বেয়ে উঠছেন তখন উনি শুনতে পাচ্ছেন যে ওই যে ক্রমান্বয়ে আঘাত করার যে শব্দটা, ওটা আবার আস্তে আস্তে থেমে যাচ্ছে। নানা ভাবলেন যে আজকে বোধ হয় অন্যান্য দিনের মতো উপরে উঠার কিছুই দেখা যাবে না। তারপরও উনি উপরে উঠতে থাকেন। ছাদের দরজার কাছাকাছি এসে উনি নতুন ধরনের একটা আওয়াজ শুনতে পান, যেটা উনি আগে কখনোই শোনেননি। আওয়াজটা এমন ছিল যে অনেক সময় আমরা দেখি না, কসাইরা একটা কাঠের গুড়ির উপরে মাংস রেখে চাপাতি দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। চাপাতি দিয়ে আঘাত করার পর যে শব্দটা হয়, ওই ধরনের একটা শব্দ। এবং শুধু তাই না, মাঝে মাঝে হাতে থাকা চাপাতি বা ছুরিগুলো কোনো সিমেন্ট বা ইট জাতীয় বা পাথর জাতীয় কিছুর সাথে যখন একটু ঘষে নেয়, এক ধরনের চিকচিক শব্দ হয়। ওরকম শব্দ হচ্ছে, মানে কোন একটা ধারালো জিনিস আবার ধার করে নেওয়ার চেষ্টা করলে যেরকম শব্দ হয়, ওরকমও হচ্ছে শব্দটা। মানে দুই ধরনের শব্দই হচ্ছে থেমে থেমে। মনে হচ্ছে যে কেউ ধাতব কোনো কিছু ছাদের ফ্লোরে ঘষছে, এর ফলে ওই শব্দটা উৎপন্ন হচ্ছে। কিন্তু ওই সময় নানার মাথায় এতটাই গরম ছিল যে উনি কোনো কিছু তোয়াক্কা না করে ছাদের দরজা দিয়ে ছাদে প্রবেশ করেন। উনি এটা ভাবতে ভাবতেই ছাদে পা রেখেছিলেন যে ছাদে উঠে দাঁড়ালে আর কাউকে দেখা যাবে না, যেটা আগের বার হয়েছে। আগের বার বলতে আগের একবার না, একাধিকবার হয়েছে। কিন্তু ওই চিন্তার মাঝেই এক মুহূর্তের জন্য উনি আসলে ওই শব্দের উৎসকে মনে মনে আসলে ভীতু বলে আখ্যায়িত করেন এবং বিড়বিড় করে বলতে থাকেন যে আমি উঠলেই তো সব ঠান্ডা রে, আমাকে দেখলে তো সব আওয়াজ এমনি বন্ধ হয়ে যায়। কিন্তু এইবার নানার ধারণাকে একদম ভুল প্রমাণ করে দিয়ে নানা ছাদে উঠে দাঁড়ালো। সেই আওয়াজটা এবার আর থামে না, আওয়াজ কিন্তু চলছে। এবার নানার মনে কিছুটা ভয়ের শিহরণ জাগে। ওনাদের বাড়ির ছাদটা কিন্তু বেশ বড় ছিল। দরজা দিয়ে ঢুকেই উনি প্রথমে যেই অংশটার দিকে তাকিয়েছেন সেখানে তো কিছু ছিল না। এরপর ওই শব্দটির উৎস সন্ধান করার উদ্দেশ্যে উনি যখনই ওনার হাতের বাঁ পাশে ঘুরে তাকিয়েছেন, তখনই ওনার জীবনের সবচাইতে ভয়ঙ্কর দৃশ্যটি উনি দেখেন, যা উনি কোনোদিন দুঃস্বপ্নেও দেখেন নাই। ঝলমলে চাঁদের আলোয় নানা দেখেন যে বিশাল দেহি একটা অবয়ব, যার উচ্চতা কম করে হলেও 10 থেকে 12 ফিট হবে। সেটা ছাদের মাটিতে আসন করার মতো করে বসে আছে। তার চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে সেই চোখ দুটো থেকে আগুনের ফুলকি ছুটে বের হচ্ছে। আর ওই অবয়বটার চেহারা মনে হচ্ছে কেমন যেন বিকৃত। যদি একটি মহিষের মাথাকে আগুনে ঝলসে দেওয়া হয় তাহলে ঠিক যেমনটা দেখায়, মনে হচ্ছিল ওই অবয়বটির মাথাটাও ওই রকমই হবে। আরো মনে হচ্ছে যে ওই অবয়বটির পরনে একটা ছালার মতো কিছু একটা পরা রয়েছে। ওই অবয়বটার হাতে কয়েক হাত লম্বা ধারালো একটা চাপাতি জাতীয় জিনিস, যেটাকে সে মাটির সাথে ঘষছিল, যার ফলে ওই ধাতব একটা আওয়াজ এটা উৎপন্ন হচ্ছিল। আরো দেখতে পান যে ওই অবয়বটির সামনে মাটির উপর টুকরো টুকরো করে কি যেন কেটে রাখা। নানা ইতোমধ্যেই প্রচন্ড ভয়ে একদম স্থবির হয়ে গিয়েছেন। ওই টুকরোগুলোর দিকে তাকিয়ে নানা মুহূর্তের জন্য ওনার কাছে মনে হয়েছিল সেগুলো মানুষেরা হাতের কেটে রাখার টুকরো। এক পাশে অনেকগুলো টুকরো পড়েছিল, আর আরেকটা পাশে বড় একটি খণ্ড রাখা ছিল। নানা ওই জিনিসটি থেকে প্রায় হাত 10 দূরে ছিলাম। তো দূরে থাকলেও
উনি নানা বুঝতে পারেন এখানে একটা দুইটা হাতের কেটে রাখা টুকরো নয়, অনেকগুলো হাত, অনেকগুলো মানুষের হাতের টুকরো এখানে করা, অনেকগুলো হাত নিয়ে এসে এখানে টুকরো টুকরো করে রাখা হয়েছে, হাতের কবজিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মুহূর্তের আকস্মিকতায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে নানা দৌড় দেবেন না কি করবেন সেটা ভাবছেন। এমন সময় ওই ভয়ানক অবয়বটি তার হাতের ধারালো অস্ত্রটি মাটিতে ঘষে থাকা অবস্থাতেই মুখ উঁচু করে তাকায় এবং ভয়ঙ্কর একটা গর্জনের মতো আওয়াজ করে, আর সাথে সাথেই নানা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। ওনার অবস্থা এমন হয়েছিল যে উনি চিৎকার করতে গেলে ওনার গলা থেকে কোনো আওয়াজ বের হয়নি। এদিকে ঘুম ভেঙে যাওয়ার পর তো জুবাইরের নানি আর ঘুমান নাই, যেহেতু নানা এত রাত করে ছাদে উঠলেন, তাই উনি নানার ফিরে আসার অপেক্ষা করছিলেন। এদিকে যখন নানা ছাদে ওঠার পর শব্দের ধরনটা পরিবর্তন হয়ে যায়, মানে প্রথমে তো ধাপ ধুপ শব্দ, মাংস কাটার শব্দ, এরপরে ওই ধারালো জিনিস ঘষার শব্দ, এটাও কিন্তু নানি নিচ থেকে টের পাচ্ছিলেন। এদিকে বেশ খানিক্ষণ কেটে যায়, নানা নিচে নামে আসে না, তখন নানি বের হয়ে ভাই অন্যান্য সদস্যদেরকে ডাকতে থাকেন। ওই শব্দের কারণে অনেকেরই কিন্তু ঘুম হালকা হয়ে গিয়েছিল, আর নিচতলায় যারা ঘুমিয়েছিলেন তারা মোটামুটি তাদেরও ঘুম হালকা হয়ে গিয়েছিল, আর দোতলায় যারা ঘুমিয়েছিলেন তাদের আধা ঘুম আধো জাগ্রত, এরকম একটা অবস্থা। তো ওনার ডাকাডাকিতে সবারই ঘুম ভেঙে যায় অল্প সময়ের মধ্যে, খুব বেশি ডাকতে হয়নি। তো অল্প সময়ের মধ্যে জুবাইরের দুই মামা সহ আরো কয়েকজন মুরব্বী ছাদে ওঠেন দেখার জন্য নানা কেন এখনো ফিরছেন না। ওরা যখন ছাদে ওঠেন তখন ওরা দেখতে পান যে নানা ছাদের এক কোণে মাটির উপর পড়ে আছেন। এটা দেখে তারা দ্রুত নানার কাছে এবং বুঝতে পারেন যে নানা অজ্ঞান হয়ে রয়েছেন। এরপর ওনারা তাড়াতাড়ি নানাকে ঘরে নিয়ে নানাকে বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু নানার আর কিছুতেই জ্ঞান ফেরে না। এরপর ফজরের আজান দেওয়ার বেশ খানিকক্ষণ পর নানার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফেরার সাথে সাথেই নানা বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। উনি চিৎকার করে সবাইকে পালিয়ে যেতে বলেন, পালা পালা, বাড়ি থেকে পালা, কেউ বাঁচবি না, তাড়াতাড়ি পালা, ব্যাগ গোছা, তাড়াতাড়ি ভাগ বাড়ি থেকে, তো নাহলে কিন্তু সবাই মরবি, সবাইকে মেরে ফেলবো। এটা ওরে আল্লাহ রে, কি ভয়ানক জিনিস, ওরে আল্লাহ রে, এ কি দেখলাম আমি, ওরে আল্লাহ রে, আমি মরেই যাবো এরপরে যদি এটা দেখি। এই ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা উনি বলছেন, মানে ভয়ে ওনার কথা এলোমেলো হয়ে গেছে। সবাই ওনাকে বারবার শান্ত করার চেষ্টা করতে থাকলেও কিছুতে উনি শান্ত হচ্ছিলেন না। দীর্ঘ সময় পর উনি আস্তে আস্তে শান্ত হয়ে আসেন, ওনার কথাবার্তা আস্তে আস্তে ঠিক হতে থাকে। কিন্তু উনি যখন শোয়ার ঘর থেকে উঠতে চান তখন লক্ষ্য করেন যে ওনার বা হাত উনি নাড়াতে পারছেন না, এমনকি উঠে বসতে ওনার কষ্ট হচ্ছে। ওনার মনে হচ্ছে যে ওনার কোমরের বা পাশের শরীরের একটা পাশের অংশ আসলে উনি নাড়াতে পারছেন না। এমন পরিস্থিতিতে সবাই খুব বিচলিত হয়ে ওঠেন। বেলা বাড়লে খবর পেয়ে আশেপাশে নানার বন্ধু বান্ধব ও ওনার আত্মীয়দের মধ্যে যারা ছিলেন আশেপাশে তারা তো ওনাকে দেখতে এসেছেন। এদিকে নানার তো একই অবস্থা। এর মাঝে উনি আস্তে আস্তে সবার সাথে কথা বলতে শুরু করেছেন যে গত রাতে উনি কি দেখেছিলেন। তো জরুরি ভিত্তিতে নানার এক বন্ধু ওই দিনই বিকালবেলা মাতুয়াইল থেকে একজন নাম করা কবিরাজকে নিয়ে আসেন, যাকে নাকি ওই সময় ওই এলাকার সবাই এক নামে চিনত। উনি এসে সবকিছু শোনেন এবং ওই রাতে ওনাদের বাড়িতে থাকতে চান। উনি নানাকে বেশ কিছু ঝাড়ফুঁক করেন, যার কারণে নানা কিছুটা স্বাভাবিক হলে ওনার বাঁ হাত এবং শরীরের কিছুটা অংশ, নিচের কিছুটা অংশ অসাড় হয়ে গিয়েছিল, সেটার কোনো উন্নতি আর হয় না ঝাড়ফুঁকে। উল্লেখ্য ওই রাতে আর কোনো শব্দ হয়নি ছাদে। কবিরাজ ওই রাতে একা একটি ঘরে ঘুমিয়েছিলেন। পরদিন সকালবেলা কবিরাজ বলেন যে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে যে এই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাওয়া। এই বাড়িতে প্রতি রাত্রের তৃতীয় প্রহরে, অর্থাৎ রাত 12টা থেকে 3টার মাঝামাঝি, এই সময়টা খুবই খারাপ কিছু একটা আসে এখানে। তার কি উদ্দেশ্য এই বিষয়ে আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে সে দীর্ঘদিন ধরে এখানে আসছে। সে একদমই চায় না এই বাড়ির ছাদে দিনে বা রাতে কেউ আসুক, কিন্তু আপনারা বাড়িতে ওঠার প্রথম থেকেই আপনাদের ছেলে মেয়েরা রাতের বেলা ছাদে উঠেছে, গভীর রাত পর্যন্ত ছাদে থেকেছে। এর কারণে তার কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। আগে যারা এই বাড়িতে থাকতো তাদেরকে সে বিভিন্ন সময় ভয় ভীতি দেখাতে শুরু করেছিল, এই জন্যই তারা বাড়িটাতে থাকতে পারেনি, আপনাদের কাছে খুবই কম মূল্যে বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছে। এই জিনিসই সাধারণত মানুষের সাথে সরাসরি সংঘাতে জড়ায় না, কিন্তু একবার যদি কেউ তার কার্যক্রমে বাধা হয়ে দাঁড়ায় তাহলে পুরো পরিবারটিকে ধ্বংস করে দিতেও একবারের জন্য নতুন করে চিন্তা করে না, সাথে সাথে ধ্বংস করে দেয়। ওই ভয়ানক জিনিসটির সামনাসামনি পড়ার পর এই যে এই জুবাইরের নানাকে যে না মেরে ছেড়ে দিয়েছে, এটাই একটা অবিশ্বাস্য ঘটনা। কারণ এদের সামনাসামনি হওয়ার পর, মানে একদম মুখোমুখি হওয়ার পর কেউ জীবিত ফেরত আসে না। আল্লাহর রহমত ছিল দেখুন এখনো জীবিত আছেন।
আর এই জিনিসটির সাথে লড়াই করার ক্ষমতা অনেকেরই নেই, আর আমার তো নেই, এইটাই বলেন ওই কবিরাজ। তো কবিরাজ বলেন যে আমি ভাই বলি যেটা, সেটা হলো দ্রুত এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যান। এই বলে কবিরাজ বিদায় নেন। এদিকে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হলো, জুবাইয়ের নানা কিন্তু আর কখনোই স্বাভাবিক হতে পারেননি। পরবর্তীতে ওনারা আরো অনেক অভিজ্ঞ হুজুর কবিরাজের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন, কিন্তু তাদের বেশিরভাগই একটি কথাই বলেছিলেন যে আপনার এই বাড়ি ছেড়ে চলে যান, এখানে যে সমস্যাটা আছে এই সমস্যাটা সরানো আসলে সম্ভব না, এখানে ওই বাড়ি বন্ধ করে এটা হবে না, বাড়ি বন্ধ করে এই জিনিসটাকে আটকানো যাবে না। এমনও নাকি অনেকেই এসেছিলেন তার বাড়ির দরজা পর্যন্ত এসেছিলেন, ঢোকার আগেই বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আর যারা ঢুকেছিলেন বিভিন্ন তদবির করেছিলেন, ওই রাতেই আবার ওই শব্দ শোনা যায়, মানে ওই সমস্ত তদবিরে কোনো কাজই হয় না। যেহেতু খুব বেশি দিন হয়নি জুবাইয়ের নানা ওই বাড়িটি কিনে নিয়েছিলেন, কিন্তু বছর দেড়েকের মাথায় উনি বাড়িটা বিক্রি করে দেন, সপরিবারে ঢাকা শহরে অন্য একটি জায়গায় স্থানান্তরিত হন। যেহেতু ওনার এবং ওনার পরিবারের সদস্যদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এলাকায় বেশ সাড়া ফেলেছিল, তাই ওই বাড়িটা বিক্রি করতে গিয়ে তার বেশ বেগ পেতে হয়েছিল। শেষ পর্যন্ত যে দামে উনি কিনেছিলেন তার অর্ধেকেরও কম দামে নাকি ওই বাড়িটা উনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। ওনারা ওখান থেকে চলে যাওয়ার পর আর কোনো ঘটনা ওনাদের সাথে ঘটেনি, আর ওই বাড়িটির এক্সাক্ট ঠিকানাও জুবাইর সৌমিত্র রায়কে বলেনি, আর আমরাও এই কারণে বলতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন ওই বাড়ির কি অবস্থা হয়েছে এটা আমরা জানি না। তবে জুবাইরের যে নানা উনি কিন্তু বাকিটা জীবন ওই রকমই ছিলেন, ওনার যে সমস্যা ছিল শরীরের কিছু অংশ প্যারালাইজড হয়েছিল ওই রকমই ছিলেন, ওই অবস্থাতেই তাকে বাকি জীবন কাটাতে হয়েছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন বাড়ির ছাদে এমন এক ভয়ানক জিনিস আসে রাতের বেলা, এমন শব্দ করে মনে হচ্ছে মাংস কোপানোর শব্দ। যেহেতু কুরবানি চলে এসেছে, আপনার মাংস কোপানোর শব্দটা কিন্তু গতকাল কিন্তু খুব ভালোভাবে টের পেয়েছেন, যেহেতু গতকাল কুরবানি ছিল, ধুমধাম করে শব্দ করে এই চাপাতি দিয়ে মাংস কাটা হয়েছে। বুঝতেই পারছেন রাতের বেলা এই ধরনের কোনো শব্দ যদি হয় তাহলে কি হতে পারে, কি ভয়ানক ওই জিনিসটা, যে ওই জিনিসটা কোনো বন্ধনই মানে না, কোনো সব ধরনের বন্ধনই কেটে ফেলে, আর মানুষের হাত নিয়ে ধামধুম করে কাটছে। কোত্থেকে নিয়ে আসলো এগুলো? সম্ভবত কোন নরখেকো পিশাচ হতে পারে, সম্ভবত এই কারণে বলছি কারণ এটা নিশ্চিতভাবে তো বলা যায় না, হতে পারে এমনটা। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের এক অন্য ধরনের শিহরণ দিয়েছে। চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি সৌমিত্র রয় তার এক বড় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন, তবে সেই বড় ভাই তার নাম প্রকাশে অনিচ্ছুক। ওনার বাড়ি কিশোরগঞ্জ সদরে। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন সেটাতে জড়িত ব্যক্তিরা পারিবারিকভাবে ওনাদের সাথে সম্পর্কিত হওয়ায় উক্ত ঘটনায় আক্রান্ত কয়েকজনের নামের স্থানে ছদ্মনাম ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন। তাই সৌমিত্র রয় সেই নামগুলোর স্থানে ছদ্মনাম ব্যবহার করেছেন। তবে ঘটনাটি শোনার পর ওই এলাকার আমাদের সম্মানিত লিসেনারদের অনেকে হয়তো বা তাদের চিনলেও চিনতে পারেন, তবে তাদের আসল নামগুলো কমেন্ট সেকশনে না লেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি যার সাথে ঘটে তিনি ওই বড় ভাইয়ের চাচাতো মামাতো বোন হন। তার নাম হচ্ছে রুবি। তো রুবিদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কোন একটি চর অঞ্চলে। রুবির বাবার নাম রমিজ উদ্দিন, যিনি সম্পর্কে ওই বড় ভাইয়ের অর্থাৎ যিনি ঘটনাটি সৌমিত্রকে দিয়েছিলেন তার মামা হন। তিনি ছিলেন একজন কৃষক, আবার মৌসুমী ব্যবসায়ীও। মরিচ কিংবা ধানের সিজনে সেগুলো কিনে রেখে পরে দাম বাড়লে বিক্রি করতেন। ওনার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, ফলে এই বড় ভাইয়ের পরিবারের থেকেও ওনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আর্থিক সহযোগিতা করা হতো আর কি। তাই এভাবেই চলছিল দিন। রবিজ মামার কোনো ছেলে ছিল না তখন বলছে এই কারণে ওনার 2 মেয়ে এবং 1 ছেলের মধ্যে বড় 2 মেয়ে রুবি আর মরিয়মের জন্ম যথাক্রমে 1992 এবং 97 সালে, আর ছেলের জন্ম 2009 সালে। আর এই ঘটনার সূত্রপাত যখন হয় তখন রুবির বয়স 11 কি 12 বছর, অর্থাৎ 2003 সালের
2003 কি 4 সালের দিকের ঘটনা। রুবিদের বাড়ি থেকে একটু দূরে একটি বিল রয়েছে। সেই বিলের এক ধারে একটি বেড়িবাঁধ রয়েছে। প্রায় প্রতি বছরই সেই বেড়িবাঁধের কাছে জমিতে কাজ করার সময় বৃষ্টির সময় বজ্রপাতে মানুষ ও গরুর মৃত্যু হতো। ঘটনার সময় অবশ্য বেড়িবাঁধ নির্মাণ হয়নি তখনও। তো মামার 2টা জমি ছিল সেই বিলের ধারে। রুবিদের বাড়ি থেকে জংলা এবং বাঁশঝাড়ে ভরা একটি রাস্তা, সেটি ধরে মাইলখানেক হেঁটে গেলেই বিল। মাঝে একটি মাত্র বাড়ি পড়ে, আর কোনো বাড়িঘর নেই। বিলের জমিতে প্রচুর মাছ পাওয়া যায়, আবার শাপলার মৌসুমে অনেক লাল লাল শাপলা ফুলও পাওয়া যায়। এমনকি কচুরিপানার ফুলের মৌসুমে অনেক চমৎকার কচুরিপানার গোলাপি ফুল ফুটে থাকে লক্ষ লক্ষ। তখন কোনো ছেলে সন্তান না থাকায় মামাকে জমি চাষাবাদের সময় রুবি এবং মরিয়ম এদের উপর নির্ভরশীল হতে হতো, বিশেষ করে খাবার নিয়ে যাওয়া সংক্রান্ত ব্যাপারে। কারণ রুবি অথবা মরিয়ম দুজনের কেউ একজন অথবা দুজনই কখনো কখনো খাবার দিয়ে আসতো দুপুরবেলা। মাঝে মাঝে তারাও রবীন্দ্র বাবার সাথে কাজ করতো মাঠে। তার বাবা বিলের জমির সাইডে একটা উনে পেতে রাখতো সব, মানে রাতের বেলা। এই উনের ফাঁক দিয়ে ছোট ছোট মাছ জমা হতো সারা রাত। সকাল সকাল উঠে সেই মাছ উনি বাড়ি নিয়ে আসতেন। বিলের জমিগুলোতে যাওয়ার আগে ছোট একটা ছড়ির মতো পড়ে, সেটাতে পানি থাকে। সেই ছড়িতে হাঁটু পানি ভেঙে তারপর বিলের দিকে যেতে হয়। এই ছড়ির পাশে বেশ কয়েকটি পুরাতন আম গাছ রয়েছে, অনেক বিশাল আম গাছ। একটি আম গাছের মাটি ছড়ির কারণে সরে গিয়ে শিকড় অনেকটা বেরিয়ে থাকে। সেখানে অনেকে এসে বিকেলে আড্ডাও দেয়। একদিন রুবি তার বাবার জন্য খাবার নিয়ে বিলে যায়। তার বাবাকে সে খাবার দিয়ে আসে। আগের রাত্রে বৃষ্টি হওয়ায় সেদিন উঁচু জমি থেকে নিচু জমিগুলোর দিকে পানির ভালো স্রোত ছিল। ফলে উনি এই উনে দিনের বেলায় পেতে, উনে এক ধরনের মাছ ধরার যন্ত্র আর কি। তো রুবি দুপুরের খাবার নিয়ে গেলে মামা রুবিকে উনেতে আটকা মাছগুলো দিয়ে দেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। উনি আবার নতুন করে উনে পাতেন জমিতে। রুবিও ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেন। সে আসার সময় খাবার নিয়ে যাওয়া বাটিগুলো ছিল ওই উনেতে ধরা পড়া ছোট ছোট মাছগুলো আর কি। খাবার দাবার খাওয়ার পর তো বাটি ফাঁকা হয়ে গেছে, ওগুলো ধুয়ে ওই উনেতে ধরা পড়া মাছগুলো ওর ভিতরে রেখেছে। তো সেগুলো সে মাথায় করে নিয়ে আসছিল ঢেকে। বাটিগুলো গামছা দিয়ে বাঁধা ছিল। আর পানি খাওয়ার স্টিলের জগের হাতল তারা হাতে ঢুকিয়ে দেয়, মানে হাতের মধ্যে ওই হাতলটা ঢুকিয়ে দিয়ে মাথার উপর সেই একটা পোটলায় করে ওই পাত্রগুলো নিয়েছে, পাত্রের মধ্যে মাছ। ওই পাত্রগুলো আবার ওই গামছা দিয়ে বা কাপড় দিয়ে বাঁধা। আর এক হাতে ওই জগ, যে হাতটা জগের হাতলের ভিতর দিয়ে ঢুকিয়ে রেখে, মানে 2 হাত দিয়েই মাথার উপরে পাত্র ধরে রেখেছে। তো জগটা কিছুটা নেমে এসে তার কনুইতে ঝুলতে থাকে। হাঁটছিল, কিন্তু বিপত্তি বাধে সেই ছড়ি পার হওয়ার সময়। তখন কিন্তু তপ্ত দুপুর, একদম দুপুরের গনগনে রোদ। ওই সময় কেউ নেই আশেপাশে। হঠাৎ করে কে যেন রুবিকে ধাক্কা দিয়ে সেই আম গাছগুলোর সাইডের যে মাটি ওখানে ফেলে দেয়। পেছন থেকে ধাক্কা মারলেও রুবি পেছনে ফিরে কাউকে দেখতে পায় না। সেভাবে হয়তো এমনি পায়ের সাথে পা আটকে সে পড়ে গেছে। মাথা থেকে মাছ সহ বাটিগুলো পড়ে গেলেও গামছা দিয়ে বাঁধা থাকা সেগুলো বের হয়নি ভেতর থেকে। রুবি জলদি উঠে বাড়ির দিকে চলে আসে, কিন্তু আসার সময় তার বারবার মনে হতে থাকে তার পেছন থেকে কিছু একটা হেঁটে আসছে, তাকে ফলো করছে। সে একটু পরপর পেছনে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। রাস্তার 2 ধারে বাঁশঝাড় আর জংলা। এসব পার হওয়ার সময় সে স্পষ্ট শুনতে পায় শুকনো বাঁশের পাতার উপর কারো হাঁটার শব্দ, মর্মর শব্দ হচ্ছে। সে ঘুরেও তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এই সমস্ত কারণে সে মারাত্মক ভয় পায়। বিসমিল্লাহ বলে 3 বার বুকে থুথু দিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সেই ঘটনার কাউকে বলেনি। তো এই ধরনের ঘটনা না বলে সে তার মাকে মাছগুলো দিয়ে বেরিয়ে পড়ে খেলতে। বাড়ির সামনে একটা বড় খোলা ময়দান, সেখানেই তারা খেলাধুলা করে। তো খেলাধুলা থেকে বিকেলেই তার চাচি তাকে ডেকে আনে মাথায় তেল দিয়ে নেওয়ার জন্য আর কি, মাথায় তেল দিবে। তো চাচি সেদিন নারকেল কেটে সেটা চুলায় গরম করে নিজেই নারকেল তেল বানিয়েছেন বাড়িতে। সেই তেল চুলে দেওয়ার জন্য মূলত রুবিকে ডেকেছেন। তো রুবিও চলে যায় চাচির ঘরে, চৌকাঠে বসে চাচির মাথায় তেল দিয়ে দেবে। হঠাৎ চাচি খেয়াল করলেন রুবি অসংলগ্ন কথাবার্তা বলছে, আর রুবির মাথা মারাত্মক গরম।
উনি চিন্তা করেছেন প্রথমে রুবির মাথায় একটু তেল দিয়ে দিই, কিন্তু রুবির মাথায় যখন উনি হাত দিয়েছেন তখন দেখেন রুবির মাথা মারাত্মক গরম। চাচি তো বুঝতে পেরেছেন, তো উনি কিছুটা ইতস্তত হয়ে ভয়ে ভয়ে রুবির দাদুকে ডাকেন। বলে রাখা ভালো, রুবির বাবার আবার 4 ভাই, 3 ভাই বিয়ে করেছিলেন, আর 1 ভাই তখনো বিয়ে করেননি। উনি সৌদি আরবে থাকতেন, তো ওনার ঘরে থাকতো রুবিদের দাদা দাদু। তো বাড়ির সবগুলো ঘর একটার পর একটা মানে এইভাবে সাজানো আর কি, একদম গোল করে, মানে সবগুলো ঘর গোল করে মাঝখানে উঠান, অর্থাৎ সবার দরজা থেকেই সবার দরজা দেখা যায়। তো রুবির যে দাদু উনি ডাক শুনে তো ছুটে এসেছেন। তো উনি রুবির অবস্থা দেখে বুঝতে পারেন রুবিকে কিছু একটা আসর করেছে। উনি আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন, তো দাঁতের ব্যথায় ওনার ঝাড়ফুঁক নাকি খুবই কার্যকরী ছিল। দাঁত কলস নামে এক ধরনের গাছের শেকড় দিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে বাড়ির অনেক বাচ্চাদের দাঁতে ব্যথা সংক্রান্ত সমস্যাগুলো নাকি ওনাকে সমাধান করতে দেখা যেত। তো সেই দাদু এসে রুবিকে ধরেন, সবাইকে ডাকেন, আর সরিষা পড়া তেল ছিল, মানে সরিষা পড়া ছিল, সেই পড়া সরিষা দিয়ে তেল ভাঙানো হয়েছিল, এই তেল ওনার ঘরে ছিল, সেটা আনতে বলেন। এরপর সেই তেল রুবির মাথায় কপালে মাখানো হয়, আরো কিছু প্রক্রিয়া করা হয়। এরপর রুবি স্বাভাবিক হয়ে যান, এমনকি সে কিছু মনেও করতে পারে না খেলাধুলা থেকে আসার পর তার সাথে আসলে কি হয়েছিল। রুবি সবাইকে বলে যে বিল থেকে আসার সময় তার সাথে এই ঘটনা ঘটেছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সারাদিনে অদ্ভুত কোনো কিছু ঘটেছিল কিনা তার সাথে, তখন রুবি এই বিষয়গুলো বলেছিল। তো রুবির বাবা বাড়িতে ছিলেন না ঘটনার সময়, উনি জানেন না কিছুই। বাড়িতে আসার পর রুবির মা ওনাকে সবকিছু খুলে বলেন। তা রাতে আর কোনো সমস্যা হয়নি। রুবিদের ঘরটি ছিল অর্ধেকটা টিনের, বাকি অর্ধেকটা পাটখড়ির। তো পাটখড়ির অংশটাতে ছিল রান্নাঘর, সেটির আবার দরজা ছিল বাইরের দিকে। তো শোবার ঘর এবং রান্নাঘরের মাঝে বাঁশের একটা চাটাইয়ের বেড়া ছিল, একটা দরজাও ছিল মাঝে, বাঁশ আর পাটখড়ির তৈরি। এটাকে ঝাপ বলতো। ঘরের ভেতরে 2টি চৌকি ছিল, একটাতে রুবি আর একটা মরিয়ম ঘুমাতো, আর একটাতে তো অপরটাতে তার মা বাবা। চৌকি 2টা আবার পাশাপাশি, মাঝে কোনো বেড়া ছিল না। সেদিন মধ্যরাতের ঘটনা, রুবির মা শব্দ পেলেন কে যেন ছাপ খুলে তাদের শোবার ঘর থেকে তাদের রান্নাঘরে প্রবেশ করছে। শব্দটা শুনে উনি চুপি চুপি উঠলেন। উনি স্পষ্ট শুনতে পান রান্নাঘর থেকে খাওয়ার চপচপ আওয়াজ ভেসে আসছে। উঠে দেখেন রুবি তার চৌকির উপর বসে আছে চুপচাপ, মরিয়ম ঘুমাচ্ছে। রুবি চৌকির উপর চুপচাপ বসে আছে, মরিয়ম ঘুমাচ্ছে, তাহলে রান্নাঘরে কে প্রবেশ করলো? আর সেখান থেকে হালকা আওয়াজই বা আসছে কিসের? রুবি বা এত রাতে না ঘুমিয়ে খাটের উপর চুপ করে বসে আছে কেন? এবার রুবির মা খাটের নিচে সলতে কমিয়ে রাখা হারিকেনটা তুলে নেন হাতে, এগিয়ে যান রান্নাঘরের দিকে। ঝাপটা তো আগে থেকেই খোলা ছিল, ফলে উনি গলা বাড়িয়ে রান্নাঘরে চোখ ফেলেন। তখন উনি যা দেখেন তা জীবনে আর দ্বিতীয়বার উনি দেখতে চাইবেন না। দেখেন একটা কালো লম্বা মানুষ 2 পায়ের উপর ভর করে পাতিল থেকে মাছ খাচ্ছে। পা দুটা গরু বা ঘোড়ার খুরের মতো, সারা শরীরে লোমে আবৃত, মুখটা অনেকটা শেয়ালের মতো, কিন্তু পুরোপুরি শেয়ালের মতোও না। লোম আছে শরীরে, কিন্তু গায়ে কোনো জামা কাপড় নেই। ওনাকে দেখে ওই জিনিসটা লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং পরিমরি করে রান্নাঘরের দরজা খুলে সে পালিয়ে গেল। ওনার চিৎকার শুনে রমিজ মামা উঠে এলেন, বাইরে আরো অনেকেই এলো। এসে দেখেন পাতিলে মাছের কোনো অস্তিত্ব নেই, সব খেয়ে ফেলেছে এই শেয়াল মুখ প্রাণীটি। এটি চুলার পাশে যেখানে বসেছিল সেখানে দুর্গন্ধযুক্ত কিছু পানির মতো পড়েছিল তখনও, মানে যেখানে বসেছিল ওটা শরীর থেকে কোনো পানি পড়েছে, খুবই দুর্গন্ধ ওই জায়গাটা। তো গন্ধটা যেন কাদা থেকে শুকরের পাল উঠে আসলে কেমন একটা গন্ধ হয়, বিশ্রী একটা গন্ধ, অনেকটা এরকম। আগুন পেলে নাকি এইসব অভাব সামনে আসে না। অথচ এটি যেখানে বসে মাছ খাচ্ছিল এইটার পাশে কিন্তু চুলা ছিল, চুলার ভিতরে কিন্তু তখনও তপ্ত কয়লা ছিল। তাহলে আগুন দেখে যে এটাতে ভয় পায় না, এটা তার প্রমাণ। মানুষ তো বলে যে আগুন দেখলে এটা সামনে আসে না, অথচ আগুনের পাশে বসেই মাছ চুরি করে খেলো। তো বাড়ির সবার চেঁচামেচিতে সবাই উঠে এলো, রুবির কিন্তু কোনো খোঁজ নাই। সে কিন্তু খাটের উপর চুপ করে বসেই আছে, সেই জন্য আর এই জগতেই নেই। এরপর তাকে অনেক ডাকাডাকি করে হুঁশ ফেরানো হয়। হুঁশ ফিরতে সে জানতে চায়, আরে ঘরের ভিতরে এত মানুষ কেন, কি হয়েছে? তাকে রাতের বেলা আর কেউ কিছু বলে না। রুবির মা সেই রাতে রুবি আর মরিয়মের সাথে একই বিছানায় ঘুমায়। যাই হোক,
যেহেতু মেয়ের বয়স প্রায় 11-12 বছর, তাই রুবিকে এইসব আচর করার কথা কাউকে বলতে নিষেধ করেন রুবির বাবা, কারণ এসব প্রচার করলে মেয়ের বিয়ে দিতে কিন্তু সমস্যা হবে। সেই রাতের পর রুবির দাদা পার্শ্ববর্তী তারাকান্দি গ্রামের এক বাজার সংলগ্ন এলাকা থেকে কবিরাজকে আনেন রুবির এই সমস্যাটা সমাধানের জন্য। উনি কবিরাজের পাশাপাশি ব্যবসাও করতেন। সেই কবিরাজ রুবিদের বাড়ি এসে অনেক পর্যবেক্ষণ ও কবিরাজি বিদ্যা খাটায়, তারপর অনেক বিজ্ঞের মতো জানান রুবিকে যে আচর করছে খুবই শক্তিশালী একটি মেছো দেও। সে ওই বিলের ধারে ওই ছড়ির পাশে আম গাছটিতে থাকে। এই মেছো দেওটি কাল রবির সাথে থাকা মাছের ঘ্রাণ পেয়ে তার পিছু নিতে নিতে এই বাড়িতে এসে ঢোকে এবং রাতে সুযোগ বুঝে রান্নাঘরে মাছ খেতে ঢুকে যায়। এই মেছো দেওটিকে ডেকে এনে হয়তো বোঝানো যায়, তবে এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। অনেক জিন তাদেরকে ডাকা পছন্দ করে না। দেখা যায় হয়তো একবার আচর করার জন্য এসেছিল, কিন্তু তাকে ডেকে বুঝাতে গিয়ে সে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে বারবার আচর করে। তাই কবিরাজ রুবিদের ঘর বন্ধ করে দিয়ে যায় আর রুবিকেও ঝাড়ফুঁক করে রেখে যায়, আর বলে আগামী 1 বছর জন্য তাদের ঘরে মাছ না আনা হয়। এভাবে চলছিল সবকিছু, আর কোনো সমস্যা হয়নি রুবির। কিছুদিন পর এলাকায় দেখা দিল এক বন্যা। অনেক তীব্র ছিল সেই বন্যা, চারপাশে একদম ঢেকে গেছে পানিতে। ঘরের ভেতর পর্যন্ত চলে এসেছে পানি, বাড়ির দুয়ারে হাঁটু পানি, ঘরের ভেতরে গন্ডা পানি। বিদেশ থেকে অনেক ত্রাণ এসেছে বন্যা দুর্গত মানুষের জন্য, শুকনো খাবার, বিস্কুট, খাবার পানি ফোটানোর ফিল্টার সহ, তারপর খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এরকম অনেক কিছু। তো রুবির বাবা কাছে ত্রাণ পান। সেখানে একটি গোল বক্সও ছিল ত্রাণের প্যাকেটে। বক্সটি কিসের তারা বুঝতে পারেনি। দা দিয়ে কেটে ভেতরে দেখে প্রক্রিয়াজাতকৃত মাছ এর ভিতরে আছে, মানে এটা শুকনো মাছ বা এরকম কোনো কিছু একটা বিদেশ থেকে এসেছে আর কি। তো এই ধরনের মাছ খেয়ে কিন্তু ওনারা অভ্যস্ত না। এটা বিদেশিরা খায়, আমাদের দেশের গ্রাম অঞ্চলের মানুষরা কখনো এগুলা খেয়ে অভ্যস্ত না। এমনকি শহর এলাকার লোকও কিন্তু এটা আসলে খেয়ে অভ্যস্ত না। ফলে ঘরের পেছনের জানালা দিয়ে ওনারা ওই বক্সটি ফেলে দেন পানিতে। এরপরে শুরু হয় নতুন করে সমস্যা। সেদিন সারা রাত তারা ঘুমাতে পারেননি। কি যেন সারা রাত বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করেছেন। বন্যার পানিতে উঠোন ভরা, সেই পানিতেই হাঁটু পানিতে কেউ একজন দাদার সারা বাড়ি চক্কর লাগাচ্ছে একটু পরপর, আর রুবির জানালা সাইডে এসে দাঁড়াচ্ছে কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে রুবির বাবা হাত দেন, এই বাইরে কেড়ে বেটা, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। রুবির বাবার হাত ডাক শুনে তার 2 চাচাও ঘুম থেকে ওঠে। তারাও জানে পানিতে কারো হাঁটার শব্দ তারাও শুনেছে। সবাই মিলে টর্চ লাইট দিয়ে খোঁজাখুঁজি করে আশেপাশে কারো অস্তিত্ব তারা খুঁজে পায় না। এদিকে রুবির মা দাঁড়িয়ে আছে ঘরের দরজার মুখে। হঠাৎ পিছনে ফিরে উনি খেয়াল করেন সেই শেয়াল মুখ অবয়বটাকে। অবয়বটা রুবি আর মরিয়মের খাটে রুবির পায়ের সাইডে চৌকিতে পা ঝুলিয়ে বেশ আয়েশ করে বসে আছে। সে আবার রুবির মাকে সরাসরি বলল, কিরে বাইরে কাকে খুঁজিস? আমাকে? এটা দেখে রুবির মা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সবাই আসে, দেখে তার এই অবস্থা। ওনার তো দাঁতে দাঁত লেগে গেছে। অনেক কষ্টে ওনাকে সুস্থ করা হয় সেই রাত্রে। সেদিন থেকে শুরু হয় এক নতুন সমস্যার। রুবির শরীরে সবসময় একটা বোটকা গন্ধ লেগে থাকে সবসময়। গন্ধটা সে নিজে পায় না, আশেপাশের লোকজন টের পায়। যতই গোসল করুক না কেন, শরীরে যতই আতর লাগাক না কেন, এই গন্ধ তার শরীর থেকে কোনোভাবেই যায় না। এমনিতে তো টুকটাক গন্ধ শরীরে থাকতেই পারে, এটা মানা যায়, কিন্তু তার শরীরের গন্ধটা মেনে না কষ্ট। অনেক আতর গোলাপ দিয়ে কোনো মতো একটু কমানো হয়, কিন্তু অমাবস্যার পূর্ণিমা রাতে গন্ধটি এতটাই প্রকট হয় যে তার আশেপাশে মানুষ দাঁড়িয়ে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াতো। আর ঘুমের মধ্যে সে রাতের বেলা হাঁটাহাঁটি করত, ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে চাইতো। আরো কিছু সমস্যা ছিল। এবারও সেই তারাকান্দি বাজারের কবিরাজের শরণাপন্ন হয় তার দাদা, কিন্তু এবার সে ঝাড়ফুঁক করেও কোনো উপকার হয়নি রুবির। একদিন এক তুলা রাশির ছেলেকে এনে কবিরাজ রুবিদের বাড়িতে হাজির হয়। সেই ছেলের উপর রুবিকে আসর করা জিনকেও হাজির করা হয়। সেই জিন তো কোনোভাবে যেতে রাজি নয়। সে প্রথমে বলে রুবি নাকি বিল থেকে ছড়ি পার হয়ে আসার সময় সেই ছড়িতে সেই জিনের ছড়িতে আসার সময় ওই জিনের গায়ে নাকি আঘাত করেছে, এই কারণে সে রুবিকে ছেড়ে যাবে না। এই ধরনের একটা আজব যুক্তি ওই জিনটা বলে। আরেকবার বলে রুবির মা নাকি রান্না করে তাকে দেখে চিৎকার করায়, সে অনেক বিরক্ত হয়েছে, এই জন্য সে খুব ক্ষিপ্ত, সে রুবিকে ছাড়বে না। এই ধরনের আজগবি বিভ্রান্তিমূলক কথাবার্তা, উল্টোপাল্টা কথাবার্তাগুলো বলে। আর কবিরাজকে উল্টো আবার ভয় দেখাচ্ছে উল্টোপাল্টা বলে।
কবিরাজ মুরগি খাসির লোভ দেখিও এই মেছো দেওকে ছাড়াতে পারে না। সে বাধ্য হয়ে কবিরাজ চলে যায়। তবে কবিরাজ আসার আগে কিন্তু কবিরার কনফিডেন্স লেভেল ছিল কিন্তু খুব ভালো, কিন্তু সে তো চলে যাবে, যাওয়ার সময় তার আর কোনো কনফিডেন্স নেই, মানে আত্মবিশ্বাসী হারাই ফেলছে। মানে এতদিনের কবিরাজি বিদ্যা এই মেসোদেবের কাছে কোনোই কাজ করছে না। সে বলে যায় যে এটা অনেক শক্তিশালী একটা মেছো পিশাচ, একে কোনোভাবেই টানানো সম্ভব নয়। এরপর অনেক কবিরাজ দেখানো হয়েছে রুবিকে, কোনো ফল পাওয়া যায়নি। রুবির চাচি এক পীরের কাছে যেতেন, সেই পীর কিছু তরিকা দিয়েছিল রুবিকে, সেগুলো মেনে দেখেছে, সে কোনো কাজে আসেনি। কত জায়গা থেকে কত কিছুর পানি এনে রুবিকে খাইয়েছে তার মা, তার কোনো হিসেব নেই, কোনো কাজই হয় না। বন্যার পানিতে নেমে গেছে, রুবিকে নিয়ে তার নানির বাড়ি ঘুরতে গিয়েছে তার মা, সেখানেও সে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করত, ঘুমের ঘুরে আজে বাজে কথা বলতো। এরপর শুরু হয় আর এক ঘটনা। বাড়ির লোকেদের অনেক গোপন কিছু কিভাবে যেন সে জেনে যেত। যেমন একদিন তার দাদি পাশের বাড়িতে আড্ডা দিতে গিয়েছিলেন, সেখানে উনি চেপার পিঠা খেয়ে এসেছেন। চেপার পিঠা কিশোরগঞ্জের একটি প্রচলিত বিখ্যাত পিঠা। তো রুবির দাদি এসে বাড়িতে ঢোকার সময় রুবি জানালার দিকে মুখ করে বাইরে তাকিয়েছিল। সে তার দাদিকে বলল, কি দাদু, চেপার পিঠা কেমন লাগছে? অথচ রুবি বাড়িতেই ছিল, সে জানলো কিভাবে তার দাদু চেপার পিঠা খেয়ে এসেছে? এভাবে চলতে থাকে প্রায় 4 থেকে 5 বছর। নানান সমস্যায় জর্জরিত হয়ে কাটছে রুবির জীবন। এই 4-5 বছরে রুবিদের ঘরে কোনোদিন মাছ রান্না হয়নি। তার মাছ রান্না করলেই সেই মেছোদেও চলে আসতো, আর রান্না করলে হাড়ির ভেতর থেকে এই বা পাতিল থেকে এই মাছগুলো কি যেন খেয়ে ফেলতো। ফ্রিজ ছিল না তাদের, ফলে একদিনের মাছ পরের দিন রান্না যে খাবে, মানে এই রান্না করার মাঝে খাবে, সে তো উপায় ছিল না। আর খেতে হলে সেটা হলুদ দিয়ে একটু জাল দিয়ে রেখে দিতে হতো বা হালকা ভেজে রাখতে হতো। এটা একটা যাদের বাড়ি ফ্রিজ নাই, এটা একটা প্রক্রিয়া আর কি। তো সেই মাছটাও নাকি থাকতো না, খেয়ে নিত কে যেন। তাকে নিয়ে তো বাবা মার অনেক চিন্তা, মানে রুবিকে নিয়ে। দিনে দিনে রুবি অনেক শুকিয়ে যায়। 2008-9 সালের দিকে রুবির মা তাকে তার খালাতো বোনের কাছে পাঠান বেড়াতে। তার নাম হচ্ছে ডালিয়া। তো রুবি বাড়ি থেকে দূরে থাকলে হয়তোবা এই সমস্যার সমাধান হলেও হতে পারে, এরকম একটা বিশ্বাস ছিল তাদের। সেই খালাতো বোন তখন টঙ্গীতে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। ওনার বাসা ছিল টঙ্গীতে মিরাশপাড়া নামক একটা জায়গায়, একটা হাফ বিল্ডিং বাসায় থাকতেন তিনি। সেই বাসায় বেশ কিছু সিঙ্গেল রুম ছিল, যেগুলোতে অনেক পরিবার ভাড়া ছিল, যাদের প্রায় সকলেই গার্মেন্টসে চাকরি করতেন। শিফটের চাকরি হয়, বাসায় রেগুলার সবার উপস্থিতি আসলে থাকতো না। বাসার বাড়িওয়ালাও পাশেই থাকতেন। আর ডালিয়া আপা সেই বাসায় প্রায় 6 থেকে 7 বছর ধরে আছেন। ফলে বাড়িওয়ালার পরিবারের সাথে ওনার ভালো সখ্যতা ছিল। সেই বাড়িওয়ালার একমাত্র ছেলের বউয়ের একটা সমস্যা ছিল, ওনাকেও রেগুলার জিন আসর করত। যখন আসর করতো তখন বাসায় কেউ থাকলে তারা ওনার পাশে বসতেন, দোয়া দরুদ পাঠ করতেন। উনি অনেক সুন্দরী ছিলেন। এই জিনটি নাকি বিয়ের আগে থেকে ওনার সাথে আছেন। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। এটা নাকি একটা আশিক জিন ছিল আর কি। তো যাই হোক, ডালিয়া আপা যেহেতু ওনার বাসায় 6-7 বছর ধরে আছেন, সেহেতু উনি এসব দেখে অভ্যস্ত হয়ে গেছেন। আর বাসার অন্যরা থাকে পরিবার সহ, কিন্তু ডালিয়া আপা থাকতেন একা। ফলে উনি প্রায় সময়ই বাসায় থাকলে বাড়িওয়ালার ছেলের বউয়ের সাথে বসেই আড্ডা দিতেন। ওনার ফ্যাক্টরিতে 1 সপ্তাহ রাতে শিফট করতো, ওনার 1 সপ্তাহ দিনের শিফট। উনি রাতের শিফটের পরের দিন মানে বেলা 12টা পর্যন্ত উনি ঘুমাতেন। এরপর সেই ভাবির সাথে আড্ডা দিতেন। আড্ডা দিতে দিতে মাঝে মাঝে ভাবির উপর ওনার আশিক জিনটি আসর করত। তখন মাঝে মাঝে ডালিয়া বা ভাবির উপর আসর করা সেই জিনের সাথে কথাও বলতেন। আসর করা অবস্থায় ভাবির গলায় এক মোটা পুরুষালী কণ্ঠ শোনা যেত। একসময় জিনটিও ডালিয়া পাকে চিনতো, কথা বলতো। মাঝে মাঝে রাগ দেখাতো অন্যদের উপর, কেন তাকে তাড়াতে চাই, এই জন্য সেই আশিক জিনটা ক্ষিপ্ত। সে তো কোনো ক্ষতি করছে না, তার যুক্তি ছিল এটা। তো সবার সাথে অবাধ্যতা আর রাগ দেখালো, ডালিয়াপার সাথে সে ভালো আচরণ করতো, মানে ওই জিনটা ভালো আচরণ করতো। তবে সবসময় মানা করতো, সে ভাবিকে আসর করার সময় ডালিয়াপা যেন এই বাসায় না আসে। মানে বলতো যে আমি যখন আসর করবো, ডালিয়া তুমি কিন্তু এই বাসায় এসো না। তো যেদিন রুবি গেল ডালিয়াপার বাসায়, তার কিছুদিন পরই একদিন সেই ভাবিকে আসর করে সে আশিক জিনটি। তখন রুবি ছিল ডালিয়াপার ঘরে, আর ডালিয়াপা ছিলেন বাড়িওয়ালার ছেলের বউয়ের সাথে সেই আড্ডায়। একাই একটি রুমে আড্ডা দিচ্ছিলেন তারা দুজন। হঠাৎ বাড়িওয়ালা ছেলের বউয়ের গলায় ছেলেদের মতো মোটা কণ্ঠের আওয়াজ শুনে ডালিয়াপা বুঝতে পারলেন আশিক জিনটি চলে এসেছে। সেই কথার এক ফাঁকে বলেন, আচ্ছা
আপনি ভাবিকে ছাড়েন না কেন? একবার কিন্তু বড় কোনো কবিরাজের হাতে পড়বেন আপনি। তখন আশিক জিনটি অনেকটা অবজ্ঞা সুরে জবাব দেয়, তোমার ঘরে থাকা তোমার খালাতো বোনের সাথে যেটা থাকে সেই দুর্বলটাকেই, এই চিমসে জিনটাকেই ছাড়াতে পারলো না, আর তোমরা আমাকে ছাড়াতে চাও? বাহ, দারুণ কথা তো। সে 40 বছর এক কবিরাজের চালানের শিকার হয়ে এসেছে, গোলামি করে এসেছে, তাকেই তোমরা ছাড়াতে পারছো না। 40 বছর ধরে এক কবিরাজের চামচামি করছে, তার কথা শুনছে, এ দুর্বল হয়ে গেছে, এটাকে তোমরা কবিরাজ দিয়ে ছাড়াতে পারো না, আর তোমরা আসছো আমাকে ছাড়ানোর জন্য না? তো এইসব কথা শুনে ডালিয়াপা অনেকটা স্তম্ভিত হয়ে যান, কারণ রুবির যে জিনে ধরার সমস্যা আছে সেটা তো ওই ভাবি জানতো না। তার মানে তার জিনটা এ ব্যাপারে সবকিছুই জানে। ডালিয়াপার মাথায় বুদ্ধি আসে, উনি ভাবেন আচ্ছা এই জিনটা মনে হয় শক্তিশালী, তাহলে একে দিয়ে ওই মেছো দেওটাকে তাড়ালে কেমন হয়? এর ভাষ্য অনুযায়ী ওই মেছো দেওটা তো দুর্বল। এমন চিন্তা করেছে, ওই জিনকে বলে আচ্ছা রুবির সাথে যে মেছো দেও আছে তার হাত থেকে রুবিকে কিভাবে বাঁচাবো? তখন সেই আশিক জিনটি জবাব দেয়, রাত্রে ঘুমের ঘরে রুবি যেন কোনোভাবে বাইরে বের না হয়, বাইরে বের হলেও কিন্তু এই মেছো পিশাচ তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলবে। তো ডালিয়াপা জিনের কাছে স্থায়ী সমাধান চান। এটাও বলেন রুবির নানান শারীরিক অসুস্থতার কথা, আর রুবিকে নিয়ে তার বাবা মায়ের টেনশনের কথা সব শুনে সেই আশিক জিন বলে, আমার নাম শুনলেই ওই মেসোদেও হুড়হুড় করে পালিয়ে যাবে, আমি ওকে তাড়াবো, তোমাদের কোনো চিন্তা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে ডালিয়া। তখন ডালিয়াপা জানতে চান কি শর্ত? তখন আশিক জিন বলে, আমি আসর করি এমন সময় যখন কেউ থাকে না, তবে বেশিরভাগ সময় তুমি থাকো, তুমি কিন্তু আমাকে বিরক্ত করো, তবে তোমার সাথে কথা বলতে বলতে তোমার সাথে একটা আন্তরিকতা হয়ে গেছে, এই জন্য আমি কিছু বলি না, কিন্তু আমি তোমার ওই বোনের ওই মেসোদেওকে ছাড়িয়ে দেব, আর কখনোই কোনো সমস্যা হবে না, কিন্তু বাপু তুমি এই বাসা ছেড়ে চলে যাবা, তাহলে তোমার এই খালাতো বোনের সাথে একটা মেসো জিনটাকে আমি তাড়িয়ে দেবো, আর তারপর যদি তুমি বাসা না ছাড়ো তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। তো ডালিয়াপা বলে যে এ আর কেমন শর্ত, এটা তো মানলাম, এটা তো না মানলে খুব একটা ক্ষতি হবে সেটা এরকম না, ছেড়ে দিলাম বাসা। তো ডালিয়াপা তার খালাখালুর কথা চিন্তা করে এক কথায় রাজি হয়ে যায় সেই জিনের শর্তে। একটা মেয়ের এতদিনের একটা সমস্যা যদি উনি এই বাসা ছেড়ে দেওয়ার কারণে ওই জিনটা ভালো করে দেয় তাহলে তো ভালো। তো জিনটাকে বলে যে আগামী সপ্তাহে পূর্ণিমার রাতে সেই মেসো জিনটা আসতে চাইবে, আমি তোমাকে একটা জিনিস দেব, সেখানে আমার নাম লেখা থাকবে, তুমি এই জিনিসটা তোমার খালাতো বোনের বালিশের নিচে লিখে দিবা রাতের বেলা, দেখবা আমার নাম দেখে ভয়ে আর জীবনেও তোমার খালাতো বোনের কাছে ওই মেসোদেওটা আসবে না। তো ডালিয়াপা জিজ্ঞেস করে জিনিসটা আমাকে কখন কিভাবে দিবেন? জিন বলে ওটা ওই দিনই আমি তোমাকে দেবো, তোমাকে খুঁজতে হবে না, সময় হলে আমি নিজেই রেখে যাব, তুমি দেখতে পাবে। ওই সপ্তাহে রুবির বাড়ি ফিরে আসার কথা, কিন্তু ডালিয়াপা তাকে রেখে দেন বাসায়। পরের সপ্তাহে পূর্ণিমার দিন আসে। ডালিয়াপা ফ্যাক্টরি থেকে অফিস করে আসেন রাত 8টা কি 9টার দিকে। সেই সপ্তাহ ওনার দিনের বেলা শিফট ছিল। তো রাতে বাসায় ফিরে যখন উনি ফ্রেশ হয়ে আলনায় ওনার কাপড়গুলো রাখতে যাবেন, দেখেন আলনায় একটা কাগজ ঝুলছে। তখন উনি বুঝতে পারেন যে জিনের দেয়া সেই জিনিসটা। দেখতে একদম সাধারণ একটা কাগজের মতো, অনেক তাবিজের মতো করে পেঁচানো, বিশেষ কোনো পার্থক্য রয়েছে এমনটা নয়। তবে একটি তাবিজের সাইজের থেকে এটা নাকি বেশ বড় এবং ভারী ছিল। যাই হোক, ওই কাগজটি মানে কাগজ তাবিজের মতো করে পেছনের কাগজটি রুবির বালিশের নিচে রেখে দিন রাতের বেলা। রুবি অবশ্য সবাই কিছুই জানে না। রাত গভীর হয়, এক অজানা চিন্তায় ডালিয়াপা কিন্তু আর ঘুমান না। হঠাৎ মাঝরাতে দরজার বাইরের পাশ থেকে কাকে যেন দৌড়ে পালিয়ে যেতে শুনেছেন ডালিয়াপা। উনি কিছুটা ভয় পেলেন, তবে উনি রাতে ওই রুবির ঘুমের ঘরে হেঁটে বেড়ানো, কথা বলা এগুলো কিন্তু শোনেন নাই। আরামে একটি ঘুম দিয়েছে রুবি, উঠেছে সকাল 9টায়। ডালিয়াপা তখন রুবির বালিশ সরায় যে ওই কাগজটা মানে তাবিজটা আছে কিনা। তাকে সেখানে কিছু শুকনো পাতা আর কিছু শুকনো মাটির ঢেলা পড়ে আছে, ওই কাগজটি নেই। রুবির শরীরের মোটকা গন্ধটাও আর নাই। সেদিন সকালবেলা রুবি অনেক ভাত খায়, বলে এতদিন নাকি সে ভাত খেলেও তার খিদে থাকতো, মন ভরতো না। আজকে তার ভাত খেতে মনটা নাকি ভরে যাচ্ছে। ডালিয়াপা বুঝতে পারেন আশিক জিনের নাম শুনেই ওই মেসোদেওটি হুড়হুড় করে পালিয়েছে। সে রুবিকে সব ঘটনা জানায় তখন, যে কিভাবে এই জিনিসটা হয়েছে। এর 4 থেকে 5 দিন পর রুবি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে চলে যায়। তার সাথে কিন্তু আর কখনো কোনো সমস্যা হয়নি, আজ পর্যন্তও না। রুবি আবার কিন্তু এখন বিবাহিত, ওনার একটা মেয়েও আছে। অপরদিকে
মাসে প্রায় মাঝামাঝি এই ঘটনা ঘটেছে, মানে 15-16 তারিখে ঘটেছে। এত বছর এই বাসায় থাকার পর ডালিয়া আবার মন চাচ্ছিল না বাসা পাল্টাতে, ফলে উনিও কিছুটা গড়িমসি করেন। উনি চিন্তা করেছিলেন যে যাবো তো, মাসটা পার করে যাই, এখন মাসের মাঝে কোথায় বাসা নিব, মাসটা শেষ করে যাই। তো উনি আর নতুন বাসায় ওই সময়ের মধ্যে উঠতে পারেননি। পরের মাসে হঠাৎ মারাত্মক একটা চুরি হয়। ঘরের তালা ঠিক আছে, কিন্তু ওনার ট্রাঙ্কে রাখা 5,000 টাকা নেই। ওনার আলনার এক সাইডে ঝুলানো ভ্যানিটি ব্যাগে থাকা ওনার বাটন মোবাইলটাও নাই, অথচ ট্রাঙ্কের তালাও অক্ষত আছে, ব্যাগটাও অক্ষত আছে, ঘরের দরজার তালাও অক্ষত আছে। তখন উনি ওই আশিক জিনের ক্ষতির বিষয়টা ভাবেন এবং জরুরি ভিত্তিতে বাসা চেঞ্জ করেন। মজার ব্যাপার হচ্ছে, নতুন বাসায় গিয়ে উনি ট্রাঙ্ক খুলতে সেই ট্রাঙ্কের ভেতরে টাকা, মোবাইল দুটোই পেয়েছেন। এরপর কোনোদিন ডালিয়াপা ওনার আগের বাসায় যাননি। সেই বাড়িওয়ালা ছেলের বউয়ের কি অবস্থা সেটাও তারা জানা নেই এখন, কারণ ওই যে শর্ত অনুযায়ী তাকে যেতে নিষেধ করেছে। ডালিয়াপা বর্তমানে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার একটি নাম করা ফ্যাক্টরিতে চাকরি করছেন। ঘটনাটি এ পর্যন্তই ছিল। প্রিয় লিসেনার্স, খেয়াল করুন, বড় বড় কবিরাজ, পীর ফকিররা এই সমস্যার সমাধান করতে পারলো না। এই আশিক জিনের নাম শুনেই এই মেছোদেও পালালো। অথচ এই মেছোদেও যে 40 বছরের তান্ত্রিকের গোলামি করেছে, চামচামি করেছে, এই বিষয়টা কিন্তু ওই আশিক জিনই বলেছিল। আশিক জিনের নাম শুনে ওইটা পালালো, ওই কাগজে আশিক জিনের নাম লেখা ছিল। তো দেখুন, এক জিনের মাধ্যম দিয়ে আর এক জিনকে ছাড়ানো হলো। খুবই অদ্ভুত ভাবে এই সমস্যাটার সমাধান হয়। কেউ আশাই করেনি যে সমস্যার সমাধানটা হবে। আল্লাহর অশেষ রহমতে আসলে কাকে দিয়ে কি হয় এটা বলা মুশকিল। আল্লাহ কোথা থেকে গায়েবী ভাবে কাকে দিয়ে সাহায্য পাঠাবেন এটাও বলা মুশকিল। লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন চলে যাব সৌমিত্র রয়ের পাঠানো আরো একটি নতুন ঘটনায়। মূলত এই ঘটনাটি গোদান সম্পর্কিত ঘটনা। আর মাত্র মেসো পিশাচের খপ্পরে এই শিরোনামের যেই ঘটনাটি আমরা মাত্র শেয়ার করলাম, মূলত এই ঘটনা দুটো ভাগে বিভক্ত। মানে এখন যেটা বলবো গোদান সম্পর্কিত, প্রথম অংশটা কিন্তু ওই বড় ভাই যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, ইনি সৌমিত্র রায়কে দিয়েছিলেন। তো ঘটনাটি এই বড় ভাইয়ের নানার বাড়ির এলাকার কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের রশিদাবাদ গ্রামে। এই গ্রামে অনেক ভৌতিক ঘটনা কি আছে। তো ওনার নানু মাঝে মাঝেই সেগুলো ওই বড় ভাই এবং অন্যান্য তাদের যারা ভাই বোনেরা রয়েছেন তাদেরকে শোনাতেন। তো ওনার নানুর 4 ভাই ছিল। 4 ভাইয়ের মধ্যে একজন ছিলেন হচ্ছে বাকি নানা। ওনার নাম হলো আব্দুল বাকি। তো বাকি নানা বলেই সবাই পরিচিত ছিল আর কি, মানে উনি পরিচিত ছিলেন তার নাতি নাতনির কাছে আর কি। তো উনি একটি স্কুলে ইসলাম ধর্মের শিক্ষক ছিলেন। উনি মাঝে মাঝেই নানুকে দেখতে আসতেন। মূলত এই বড় ভাইয়ের নানা 80 দশকে মারা যান, ফলে নানুর ছোট ভাই এই বাকি নানাকেই ওনার নানার মতোই ভালোবাসতেন। তো উনিও আবার ওনাদেরকে প্রচন্ড আদর করতেন। তো উনি নানু বাড়িতে এলে ওনারাও, মানে এই বড় ভাইরাও নানু বাড়িতে বেড়াতে যেতেন। সেখানে ওনাদের সাথেই রাত্রেবেলা ঘুমাতেন। রাত্রে নানা নবী রাসূলদের ঘটনা শোনাতেন, মন্ত্র মুগ্ধ হয়ে সেগুলো শুনতেন। একদিন ওনাকে ধরলেন যে ওনাদের বাড়িতে ঘটা ভৌতিক অভিজ্ঞতার কথা বলতে। তো উনিও রাজি হলেন। তখন মূলত এই ঘটনাটি শোনান। সময়টা 1950 সালের দিকে। তো ওনার নানুর বাবা চাকরি করেন কিশোরগঞ্জ সদরের ভূমি অফিসে। তো উনি রশিদাবাদ গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। ওনার 4 ছেলে ছিল। ওনাদেরকে পড়ানোর জন্য বাড়িতে স্থানীয় মসজিদের ইমামকে লজিং রাখেন। সেই হুজুর প্রতিদিন মসজিদে নামাজ পড়াতেন এবং বাড়িতে নানাদেরকে কোরআন পাঠ শিক্ষা দিতেন। হুজুর বয়সে ছিলেন অনেক তরুণ, আর তার বাড়িও ছিল অনেক দূরে। ফলে উনি নানাদের বাড়িতে লজিং থাকতেন, খাওয়া দাওয়া সেখানেই করতেন। বাড়ির সামনে একটি আলগা ঘর ছিল, সেই ঘরে হুজুর থাকতেন। এই ঘরটির পেছন দিকে ছিল বিস্তীর্ণ ধানের ক্ষেত। কিছুদিন আগেই এলাকায় একটি মহিলা মারা যায় জিনের আক্রমণে। উনি নাকি মাঝরাতে ঘরের পেছনে ওয়াশরুমে গিয়েছিলেন। সাথে ছিল ওনার ছোট একটি মেয়ে। মেয়ের হাতে কুপি বাতি দিয়ে উনি ঢোকেন ওয়াশরুমে। সুপারি পাতার ছাতা দিয়ে বানানো সেই ওয়াশরুমে হঠাৎ নাকি সুপারির পাতাগুলো নড়ে ওঠে। নড়ে ওঠার শব্দে মহিলার পেছন দিকে তাকায়। তাকিয়ে উনি দেখেন মাটিতে পা আর আকাশে মাথা। এত বড় একটা অবয়ব ওনার পেছনে দাঁড়ানো। এটা দেখেই সেই মহিলা চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেন। গলা দিয়ে কেমন একটা আওয়াজ বের হয়। ফলে মহিলার মেয়ে সেদিকে লক্ষ্য করে এবং সেও সেই ভয়ঙ্কর অবয়বটিকে দেখে এক চিৎকার দেয়। বাড়ির সবাই উঠে এসে দেখে ওই মহিলা ওয়াশরুমে মৃত অবস্থায় পড়ে আছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে চেহারাটা ভয়ার্তর, মুখ হা করা ছিল।
মূলত ওয়াশরুমে ঢোকার সাথে সাথেই উনি এই বিষয়টা দেখেছিলেন। ধারণা করা হয় ওই অবয়বটিকে দেখে উনি ভয়ে হার্ট ফেল করে মারা যান। ঘটনাটির পর গ্রামে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে তখন। এমন একদিন ওনার অন্য এক নানা সেই হুজুরের সাথে রাতে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে আসছিলেন। সেই নানার বয়স তখন 8 কি 10 বছর হবে, মানে বয়স কম। পথে ওই আলগা ঘর থেকে একটু আগে হুজুরের ওয়াশরুমে মানে একটু আগেই ওয়াশরুমে যাওয়ার একটা প্রয়োজন হয়েছিল হুজুরের, তো উনি ওই দিকে গিয়েছিলেন। তো নানাও কিন্তু ওই হুজুরের ওই সাইডটাতে ছিলেন আর কি। তো ধান গাছে তখন ধান ধরেন আর কি, সবুজ ক্ষেত। হঠাৎ দূরের ধান খেতে কিছু ধান গাছকে নড়ে উঠতে দেখলেন হুজুর। তো অনেক সময় দেখা যায় যে কোনো কুকুর বা শিয়াল যদি ধান গাছের ভেতর দিয়ে দৌড়ায়, তখন কিন্তু ওই দৌড়ানোর ওই অংশটা, যেই অংশটার ভিতর দিয়ে আসছে, ওই জায়গাগুলো নড়ে ওঠে, ফাঁকা ফাঁকা হয়ে যায়, দূর থেকে কিন্তু বোঝা যায়। তো ওই দিকটাতে হুজুর খুব একটা মনোযোগ দেন না। হঠাৎ করে খেয়াল করেন যেখানে একটু আগে ধান গাছ নড়াচড়া করছিল, সেখানে একটি ষাঁড় গরু কোথা থেকে যেন হঠাৎ এসে হাজির। তো উনি ভাবেন এত বড় একটা ষাঁড় কিভাবে ধান ক্ষেতের ভিতরে লাফিয়ে এতক্ষণ, মানে এত অল্প সময়ের মধ্যে চলে এলো। এতক্ষণ তো এরকম মনে হয়নি, মনে হচ্ছিল কোনো কুকুর, বেজি বা শেয়াল এরকম কিছু হবে। তো হঠাৎ খেয়াল করেন ওই ষাঁড়টি ওনার দিকেই তাকিয়ে আছে। ষাঁড়টিকে কিন্তু ওই বড় ভাইয়ের নানাও কিন্তু দেখছেন, দুজনই দেখছেন। ষাঁড়টির গলায় কোনো দড়ি ছিল না, সারা শরীর খুবই কুচকুচে কালো, আকৃতি অন্য 8-10টা স্বাভাবিক বড় ষাঁড়ের মতোই। হঠাৎ করে ওই ষাঁড়টি ভয়ঙ্কর ভাবে দৌড়ে আসতে শুরু করলো হুজুরের দিকে। হুজুর লক্ষ্য করলেন ষাঁড়টি যতই এগোতে থাকলো ওটার আকৃতি ততই বৃদ্ধি পাচ্ছে। এতক্ষণ কিন্তু স্বাভাবিক আকৃতিতেই ছিল। ধান খেতে ধান গাছগুলো যেন তস নস করে সব ধ্বংস করে এগিয়ে আসছে ওই ষাঁড়টা। আর এই সবকিছুই কিন্তু ঘটে গেছে 30 সেকেন্ডের মধ্যে। ষাঁড়টি যখন কাছাকাছি চলে আসছিল তখন হুজুর, উনি তো মানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, মূলত জল বিয়োগ করার জন্য ওখানে গিয়েছিলেন। তো ওই অবস্থাতে ওনার কাজ অসমাপ্ত রেখেই দৌড়ে ওই বড় ভাই সেই নানাকে নিয়ে এক হাত দিয়ে ধরে দেন, এক দৌড়ে বাড়িতে চলে আসেন। হুজুর সাধারণত কখনোই বাড়ির ভেতর দিকে প্রবেশ করতেন না, ওই আলগা ঘরেই থাকতেন। ফলে হঠাৎ ওনার বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি সবাই বুঝতে পারেন কিছু একটা সমস্যা হয়েছে। হুজুর কাউকে কিছু বলার আগেই নানাই বলে দিলেন তারা কি দেখেছেন মাত্র। এটা শুনে তো সবাই বাড়ি থেকে বের হন। বের হয়ে দেখেন কিছুই নাই। যেখানে এই ষাঁড় ধান ক্ষেত নষ্ট করে দৌড়ে এসেছিল বলা হয়েছে, সেদিকে ধান খেতে কিন্তু কোনো চিহ্নই নাই। অনেকেই হুজুরকে বলছেন, হুজুর আপনি আলেম মানুষ, দৌড়ে চলে এলেন কেন? হুজুর বলেন, খুব যে ভয় পেয়েছি তাও না, তবে আমি সেই সময় অজু অবস্থায় ছিলাম না। অজুহীন নাপাক অবস্থায় এসবের বিরুদ্ধে আসলে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই আমাদের দুজনের নিরাপত্তার কথা চিন্তা করে দৌড়ে চলে এলাম। হুজুর যে ভয় পাননি এটা আসলে ওইভাবে সত্য নয়। উনি যে মারাত্মক ভয় পেয়েছেন এটা ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। তারপরও যেরকম ভয় পাওয়ার কথা ছিল অতটা ভয় উনি পাননি। আর উনি ওই আলগা ঘরে থাকাতে ওনার সাহসটা তো একটু বেশি ছিল। তো এই ঘটনার পরে উনি একাই ওই আলগা ঘরে থাকতেন। প্রতিদিন রাত্রে কুপিবাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করতেন সেই ঘরে বসে। ওই বাড়ির পেছনে একটা চাও গাছে একটি জিন মহিলা নাকি বাস করত, যিনি কাউকে কখনো ক্ষতি করতেন না। তবে অনেক ভৌতিক ঘটনার সাথে বাড়ির ছোট বড় সবাই অভ্যস্ত হয়েছিলেন আর কি। ফলে তারা এইসবে তেমন একটা ভয় পেতেন না। কয়েকদিন পরের ঘটনা, তখন রমজান মাস চলছে, আসরের ওয়াক্ত। হুজুর ওই আলগা ঘরে একটু দূরে দাঁড়িয়ে ঘরের পেছনে একটি কালো গরু দেখছিলেন, যে ওই কালো গরুটা ধান খেয়ে ফেলছে, ধান গাছ। বাড়ির মহিলারা এত বড় সার কখনো দেখেনি। কালো কুচকুচে সারটি মনে হচ্ছে খুব দ্রুত সে ধান ক্ষেত সাবার করে ফেলবে, এমন ভাবে গোগ্রাসে সে গিলছে। মহিলারা বাড়ির ভেতর থেকে হুস হুস শব্দ করছে ওটা তাকে তাড়ানোর জন্য, কিন্তু সারটি কোনোভাবেই ভ্রুক্ষেপই করছে না। এদিকে বাড়ির ছেলেরা আর হুজুর আছেন মসজিদে, নামাজ পড়ছেন। আসরের নামাজ পড়ে বাড়ির ছেলেরা মসজিদ থেকে বাড়ি ফিরতেই নানুর মা নানাদের বলেন যে এই গরুর কথা। সবাই তখন হাতে বাঁশ নিয়ে বের হলেন ওই গরুকে তাড়া করতে। ওই বাকি নানা যিনি, উনিও কিন্তু তখন গিয়েছিলেন সেই ষাঁড়কে তাড়া করতে। প্রথমে তাদেরকে দেখে ষাঁড়টি ধীরে ধীরে পিছিয়ে যায়, তারাও সামনের দিকে এগোতে থাকে ওই ষাঁড়টি। এরপর তারা পরিকল্পনা করে 4 জন 4 দিক থেকে আক্রমণ করবে ষাঁড়টিকে, এরকম একটা পরিকল্পনা করছে। সেভাবেই 4 জন পজিশন নেয়। অবস্থা বেগতিক দেখে ষাঁড়টি কিছুটা দৌড় দেয় আর দ্রুত একটু দূরে একটা জঙ্গলের দিকে এগোতে থাকে। আর নানারাও তো নাছরবান্দা, তারাও তাড়া করে ষাঁড়টিকে জঙ্গল পর্যন্ত নিয়ে যায়। এমনকি তারা জঙ্গলের ভেতরেও ঢুকে পড়ে। ষাঁড়টি জঙ্গলে ঢুকে
ষাঁড় থেকে একটি কালো কুকুরের রূপ নেয় আর লাফ দিয়ে একটি দেওয়া গাছে উঠে পড়ে, উঠে কোথায় যেন মিলিয়ে যায়। এরপর নানারা সেখানে কিছুক্ষণ দেওয়া গাছে বাঁশ দিয়ে ধুম ধারুম করে পিটাতে থাকে আর বলে, আর কোনোদিন আমাদের বাড়ির আশেপাশে দেখলে তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো। এরপর তারা সেই দেওয়া গাছের নিচ থেকে কিছু দেওয়া কুড়িয়ে বাড়ির দিকে রওনা দেন। এরপর আর কোনোদিন সেই গরু আকৃতির অবয়বটিকে দেখা যায়নি ওনাদের বাড়ির আশেপাশে। এটি ছিল ওনার শেয়ার করা এই গোদান সম্পর্কিত একটি ঘটনা। চলুন এবার চলে যাই দ্বিতীয় অংশে। এখন গোদান রিলেটেড যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করবে, এই ঘটনাটি সৌমিত্র রায়কে বলেছেন ওনারই এলাকার এক বড় ভাই, তার নাম হলো ফয়সাল মোর্শেদ। উনি বর্তমানে হাতির ঝিলে একটি স্বনামধন্য বেসরকারি কোম্পানিতে চাকরিরত রয়েছেন। এই ঘটনাটি উনি ওনার অফিসের এক কলিগের কাছ থেকে শুনেছিলেন। ওনার এই কলিগের নাম আব্দুর রহমান। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়, কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামে। এই আব্দুর রহমান ভাইয়ের বাবা কৃষিকাজ করতেন আর গরু মোটা তাজা করতেও দক্ষ ছিলেন তিনি। প্রতি বছর একটি ষাঁড় গরুকে উনি মোটা তাজা করে কুরবানি ঈদের সময় বিক্রি করতেন। ওনাদের গরুর ঘরটি ছিল ওনাদের থাকার ঘরের পাশেই। আব্দুর রহমান ভাইদের টিনের ঘর ছিল। ওনার বাবা খাটের সাইড থেকে টিন কেটে একটা খোপের মতো বানিয়েছিলেন, যেটা দিয়ে উনি মাঝরাতে খাটে বসেই টর্চ লাইট মেরে গোয়াল ঘরের গরুগুলোর খোঁজ রাখতে পারতেন। প্রয়োজন মতো উঠে সেগুলো দেখভালও করতে পারতেন। মাঝে মাঝে খড়ের দড়ি বানিয়ে সেগুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে আসতেন গোয়াল ঘরে। মশার কয়েল হিসেবে সেগুলোর ধোয়া কিন্তু গরুর ঘরে মশা তাড়াত। আব্দুর রহমান ভাইয়ের দাদা একজন মোটামুটি সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। ওনার ছিল 3 ছেলে। 3 ছেলেকে উনি 3টি হাতির দাঁত দিয়ে বানানো লাঠি দিয়েছিলেন। লাঠিগুলো সম্পূর্ণ হাতির দাঁতেরই তৈরি ছিল। উপরের মাথার দিকে ছিদ্র করে 2টি স্টিলের আংটা লাগানো ছিল। আব্দুর রহমান ভাইয়ের বাবা সেই হাতির দাঁতের লাঠিটা সবসময় সাথে রাখতেন। রাত বিরেতে আপদে বিপদে সবসময় এই লাঠিটা সাথে রাখতেন। ঘটনাটি ঘটেছিল 1990 সালের দিকে আব্দুর রহমান ভাইয়ের বাবার সাথে। আব্দুর রহমান ভাই তখন ক্লাস 7-এ পড়তেন। তিনি তখন মোটামুটি বড়ই বলা চলে। রাত্রে খাওয়া দাওয়া করে সবাই জলদি ঘুমিয়ে যান। 90-এর দশকে গ্রামগুলোতে খুব জলদি ঘন অন্ধকার নেমে আসতো। ফলে রাত 8টাও মনে হতো অনেক গভীর রাত। সেদিন আকাশে চাঁদের তেমন কোনো আলো ছিল না। রাত বাজে তখন 1টা কি 2টা। হঠাৎ গোয়ালঘর থেকে আওয়াজ আসে গরুগুলোর ধাক্কা ধাক্কি। গরুগুলো কিন্তু অনেক সময় একটাকে ধাক্কা মারে, শব্দ হয় এবং ওরা নাক দিয়ে এক ধরনের হুস হুস শব্দও করে। এটা বোঝা যায় যে ওরা ধাক্কা ধাক্কি করছে। মনে হচ্ছে গোয়াল ঘরে জায়গার সংকুলন হচ্ছে না গরুগুলোর। ফলে গরুগুলো একদম শোবার ঘরে টিনের চালায় বেড়াতে এসে মিশে গেছে এবং একটাকে ধাক্কা দিচ্ছে। তো টিনের গরুর ঠেসাঠেসির শব্দ শুনেই উঠে গেলেন আব্দুর রহমান ভাইয়ের বাবা। টর্চ লাইটটা জ্বালিয়ে চোখ ফেলেন গোয়াল ঘরে। খেয়াল করেন সেখানে বড় ষাঁড়টি নেই। উনি তো হকচকিয়ে গেলেন, ষাঁড় গেল কোথায়? হঠাৎ উনি শুনতে পান ঘরের বাইরে ওনার ষাঁড়টি ফসফস শব্দ করছে। রাগান্বিত হলে ষাঁড় যেমন শব্দ করে ঠিক তেমন। আর ঘরের দাইরে মানে মাটির ভিটাতে শিং দিয়ে গুতাচ্ছে। আব্দুর রহমান ভাইয়ের বাবা জলদি ওঠেন বিছানা থেকে। ভাবেন ষাঁড়টা কোনোভাবে হয়তো গোয়ালের বাইরে বেরিয়ে গেছে। উনি টর্চ লাইট জ্বালিয়ে আর হাতির দাঁতের লাঠিটা নিয়ে একাই বের হলেন ষাঁড়কে ধরতে। গিয়ে ষাঁড়ের দিকে লাইট মারেন। দেখেন ওই ষাঁড়টা ঘরের দাইরের মাটি সব ভেঙে ফেলেছে শিং দিয়ে গুতিয়ে গুতিয়ে। ষাঁড়ের গলায় বাঁধা দড়িটা নেই, অর্থাৎ এটি হয়তো দড়ি ছিঁড়ে বেরিয়েছে। একে এখন ধরা তো মুশকিল হবে। তবে ওই সময় উনি একটা ঘোরের মধ্যে পড়ে যান। কাউকে ডাকার প্রয়োজনও বোধ করেননি। একা একাই এগিয়ে যান ষাঁড়টিকে ধরতে। উনি যতই এগোচ্ছেন ষাঁড়টি ততই পিছাচ্ছে। পিছিয়ে আবার একটু দাঁড়িয়েও যাচ্ছে। মনে হচ্ছে সে এই ধরা দিয়ে দেবে, আর একটু এগুলি। কিন্তু ধরা দিয়েও যেন দিচ্ছে না। আব্দুর রহমান ভাইয়ের বাবাও এভাবে ষাঁড়ের পেছনে এগোতে এগোতে একসময় বাড়ির পেছনে ওনার করা ধান ক্ষেতের কাছে পৌঁছে যান। এবার উনি দেখেন একটি বড় ঘোড়া ওনার ধান ক্ষেতের ধান খাচ্ছে। এইটা দেখে ওনার মাথায় তো রক্ত উঠে যায় রাগে। এই গ্রামের মাতব্বর চাচার একটা ঘোড়া আছে যেটা দিয়ে উনি মালামাল আনা নেওয়া করতেন। এই জিনিসটা ওনার এত কষ্টের ফলানো ধান ক্ষেত খেয়ে সাবার করে দিচ্ছে। বেটা তুমি তোমার ঘোড়া পালবা বেঁধে রাখতে পারো না, ছেড়ে দিয়ে রাখছো রাত বিরেতে। এই চিন্তা করেই ওর মাথায় কিন্তু রক্ত উঠে গেছে রাগে। তো আব্দুর রহমান ভাইয়ের বাবার খেয়াল নেই যে যে ষাঁড়কে ধরতে উনি বাড়ি থেকে এসেছেন, এমনকি ওই ষাঁড়টা জমির এখানে এসে কোন দিকে গেল সেটা উনি বেমালুম ভুলে গেলেন। ওনার মাথায় তখন একটাই চিন্তা, এই ঘোড়াটাকে
এখান থেকে তাড়াতে হবে। উনি হাতে থাকা হাতির দাঁতের লাঠিটা নিয়ে সেই ঘোড়াকে তাড়া করেন। তাড়া খেয়ে ঘোড়াটা ধীর গতিতে এগোতে লাগলো বড় রাস্তার দিকে। পাশাপাশি যতটুকু পারছে জমির ধান গাছ নষ্ট করে দিয়ে যাচ্ছে। তো আব্দুর রহমান ভাইয়ের বাবা ঘোড়াটাকে তাড়াতে তাড়াতে বড় রাস্তার দিকে নিয়ে গেলেন। তো ঘোড়ার যিনি মালিক ওই চাচাদের বাড়ির দিকে নিয়ে গেলেন, কিন্তু ঘোড়াটা ওই চাচার বাড়িতে না ঢুকে রাস্তার পাশে থাকা কবরস্থানের ভিতরে প্রবেশ করে। এইবার আব্দুর রহমান ভাইয়ের বাবা খেয়াল করেন ঘোড়াটা আর পালাতে চাইছে না, বরং ফিরে তাকিয়েছে ওনার দিকে। এবার উনি দেখেন আরে ঘোড়ার মাথা তো আর একটা নাই, ঘোড়ার মাথা তো দুইটা। আর ঘোড়াটা কেমন একটা বিশ্রী রকমের হাসি দিল ওনার দিকে তাকিয়ে। উনি চিন্তা করেছেন সর্বনাশ, আমি তো বড় এক বিপদে পড়ে গেছি। এটা তো আসলে ঘোড়া না, যার ঘোড়া মনে করেছিলাম সেই ঘোড়া হয়তো বা সেই জায়গায় বাধাই আছে। আমাকে তো একটা মায়াজাল ফেদে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। উনি লুঙ্গিটা একটু উঁচু করে হাত দিয়ে ধরে এক হাতে হাতির দাঁতের লাঠি আর এক হাতে টর্চ নিয়ে দিলেন বাড়ির দিকে দৌড়। ওই ঘোড়াটিও ওনার পেছন পেছন আসতে লাগলো। দুই মাথাওয়ালা ঘোড়াটি মাঝে মাঝে কথা বলে যাচ্ছে ওনার পেছন থেকে, এই দাঁড়া, কোথায় যাস, দাঁড়া বলছি, কি আমাকে দাবড়াবি না, ধাওয়া করবি না, আয়, এখন পালাচ্ছিস কেন, আরে দাঁড়া না, একটু তাকিয়ে দেখ আমার দিকে, এরকম ভাবে বলে যাচ্ছে। উনি কিন্তু পেছন দিকে একবারও তাকান নাই, আর ওই সমস্ত কথাবার্তা কিন্তু ভ্রুক্ষেপ করে নাই। মাঠ পেরিয়ে উনি ওনার জমি পেরিয়ে ওনার বাড়ির কাছে পৌঁছে যান। তখন ওই ঘোড়াটি বলে ওঠে, আজকের মতো বেঁচে গেলি রে, আবার পেয়ে নেই তোকে। আব্দুর রহমান ভাইয়ের আব্বা বাড়ির উঠোনে এসে ধমাস করে পড়ে যান। ভাই সবাই শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আব্দুর রহমান ভাইও বেরিয়ে এসেছিলেন। দেখেন যে ওনার আব্বার অবস্থা খুবই শোচনীয়, উনি অজ্ঞান হয়ে গেছেন। জলদি ওনার মাথায় পানিও ঢালা হয়, ওনার জ্ঞানও ফেরত আসে। এরপর উনি সবাইকে ঘটনাটা খুলে বলেন। উনি এই কথা বলার পর সবাই দেখেন যে আরে গোয়াল ঘরের সাতটা তো ঠিকই আছে, গোয়াল ঘরের দরজাও বন্ধ আছে, অথচ উনি রাতের বেলা দেখেছিলেন 60টি গোয়াল ঘরে নেই। আবার ঠিকই ঘরের বাইরে অর্থাৎ মাটির ভিটাতে ষাঁড়ের শিং দিয়ে গুটিয়ে আলগা করা মাটি এবং ওই মাটিতে ষাঁড়ের শিংয়ের যে আঘাত এগুলো কিন্তু ছিল, কিন্তু ষাঁড়টা কিন্তু দিব্যি গোয়ালঘরের ভিতরেই আছে। তাহলে চিন্তা করেন যে শিং দিয়ে মাটি আলগা করে ফেলেছে, সেই আলগা মাটিও কিন্তু আছে। এমন না যে সে এই আব্দুর রহমান ভাইয়ের বাবা উনি একটা দৃষ্টি বিভ্রম হয়ে এগুলো দেখেছিলেন। আসলেই কিন্তু এই গোদান এই জিনিসটা ওই মাটি আলগা করে ফেলেছিল ষাঁড় দিয়ে, মানে শিং দিয়ে গুতিয়ে। খবর নিয়ে জানা যায় ওই যে ঘোড়ার যিনি মালিক ওই চাচার ঘোড়া কিন্তু বাড়িতেই ছিল, রাতে বের হওয়ার তো প্রশ্নই ওঠে না। এই ঘটনাটি গ্রামে খুবই আলোড়ন সৃষ্টি করে। মুরব্বীরা অনেকেই জানান যে এটি গোদানের কাজ। গোদান গরুর রূপ ধরে এসে মানুষকে দূরে নিয়ে যায় এবং সুযোগ পেলেই হত্যা করে। আব্দুর রহমান ভাইয়ের বাবা 2000 সালের দিকে পৃথিবীর মায়া ত্যাগ করেন। উনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। ওনার জন্য দোয়া চেয়েছেন আব্দুর রহমান ভাই। এটাও জানিয়েছেন হাতির দাঁতের যে 3টি লাঠি ওনার দাদা ওনার বাবা এবং চাচাদেরকে দিয়েছিলেন, সেগুলোর মধ্যে বড় চাচা আর আব্দুর রহমান ভাইয়ের বাবার লাঠিটা হারিয়ে গেছে, আর ছোট চাচার লাঠিটা এখনো ছোট চাচার পরিবারের কাছে সংরক্ষিত আছে। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি শোনার আগে একটু নড়ে চড়ে বসতে হবে, কারণ এই ধরনের ঘটনা ইতোপূর্বে হয়তো বা কোথাও শুনেননি। এই ঘটনাটি সৌমিত্র রয়কে দিয়েছেন আমাদের একজন লিসেনার ফিরোজ মাহমুদ হাবিব ভাই। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়। উল্লেখ্য সৌমিত্র রায়ের মাধ্যমে শেয়ার করা ওনার আরো একটি ঘটনা কিন্তু আমি বলেছিলাম আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 24তম এপিসোডে। যাই হোক, চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি মূলত এই ফিরোজ ইসলাম হাবিব ভাই শুনেছিলেন ওনার মায়ের কাছ থেকে। ঘটনাটি সময়কাল 1955 থেকে 1960 সালের মাঝামাঝি কোনো একটা সময়। যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তিনি সম্পর্কে এই ফিরোজ ইসলাম ভাইয়ের আম্মুর মেঝো ফুপা হন। ওই 55 কি 60-এর সময় তার বয়স ছিল 20, 21 বা 18 থেকে 20 বছর এরকম একটা সময়, মানে বয়স হবে আর কি। তো ওনার নাম ছিল আব্দুর রহিম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে 18 থেকে 20 বছরের একটি ছেলের দৈনিক কর্মসূচি যেমনটা হয় ওই সময়টাতে কিন্তু তেমনটা ছিল না। কারণটা একটু খুলে বললেই লিসেনাররা বুঝতে পারবেন। ওনার এই নানা মানে ফিরোজ ইসলাম হাবিব ভাইয়ের এই নানা ভাই মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন, আর ওই সময় মানুষ স্কুল কলেজের চেয়ে মাদ্রাসাতে গিয়ে লেখাপড়া করতেন বেশি। কারণ ওই সময়
যেই মানুষগুলো আসলে ছিলেন তারা অত্যন্ত ধর্মভীরু ছিলেন, যার কারণে ধর্মভিত্তিক লেখাপড়াটাকে ওনারা প্রাধান্য একটু বেশি দিতেন। আর গ্রামের ছেলে হওয়াতে উনি অতটা বেশিও লেখাপড়া করতেও পারেননি, যতটুকু সম্ভব হয়েছে উনি করেছেন। তারপর যখন উনি বাড়িতে চলে এসেছেন, ওনার সমবয়সী যে কজন বন্ধু বান্ধব ছিল তারা সবাই ওই সময়টাতে কিছু না কিছু একটা কাজ করতো। কেউ হাতের কাজ শিখতো, কেউ আবার গরুর গাড়ি চালাতো, কেউ চাষাবাদ করতো, যার যেটা ভালো লাগতো সেটাই করতো। তো নানা ভাই যখন দেখলেন সবাই কিছু না কিছু একটা করছে, শুধু নিজেই বেকার হয়ে বসে আছেন, তখন নানা ভাই একা একা চিন্তা ভাবনা করলেন যে কি এমন কাজ করা যেটা করলে তার নিজের কাছেও ভালো লাগবে, সাথে ইনকামও হবে। অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে তিনি গাড়ি চালাবেন বা তার চালক হবেন। তারপর নানা ভাই তার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলেন এবং তার বাবার কাছে প্রস্তাবটা রাখার জন্য অনুরোধও করেন। তারপর যথারীতি ওনার মা বুঝতে পারেন যে ছেলে বড় হয়েছে, তার তো কোনো একটা কাজকর্ম করতেই হবে। তাই তিনি সব দিক চিন্তা ভাবনা করে তার স্বামীর কাছে গিয়ে বলেন যে আব্দুর রহিম নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছে সে এখন আর বসে থাকবে না, কাজ করবে, ইনকাম করবে। তাই তার ইনকামের রাস্তাটা আপনি বাবা হয়ে একটু সহজ করে দেন। এরপর এই আব্দুর রহিমের বাবা উনি জানতে চান যে তোমার ছেলে কি করতে চায়। তো তার মা বলে তাকে একটা গরুর গাড়ি কিনে দেন, সে গরুর গাড়ি চালক হতে চায়। তখন তার বাবা বলে গরুর গাড়ি চালাবে তোমার ছেলে? তো যখনই গরুর গাড়ির কথাটা মূলত এই ফিরোজ ইসলাম ভাইয়ের নানা ভাইয়ের বাবা শুনেছেন আর কি, তখন একটু চুপ হয়ে গিয়েছিলেন। এই কথাটা বলেছে গরুর গাড়ি চালাবে। চুপ হয়ে যাওয়ার পিছনে কারণ ছিল, কারণ তার ছেলে গরুর গাড়ি চালাবে এটা নিয়ে তার আপত্তি ছিল না, কিন্তু সমস্যা হলো যে মানুষগুলো গরুর গাড়ি চালায় বা গরুর গাড়িয়াল হয়, তাদেরকে অনেক সময় অনেক ভয়ানক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক সময় অনেক ভয়ানক কিছুর সম্মুখীন হতে হয় রাতের বেলা। তো তার ছেলের বয়সটা তো বেশি না, এই সমস্ত ভয়ানক বিষয়ের যদি মুখোমুখি কখনো হয়েই যায় তখন খুব ভয় পাবে তো যদি কোনো ক্ষয়ক্ষতি হয়। কারণ এসব ভয়ানক রাস্তায়, বিশেষ করে রাতে, ওই সময় তো এত উন্নত ছিল না, তো এই সমস্ত রাস্তায় গরুর গাড়ি চালাতে গিয়ে কত না মানুষ ভয় পেয়ে মারা গেছে। তো উনি কিছুটা সময় চুপচাপ থেকে বলেছে ঠিক আছে যাও তোমার ছেলেকে ডাকো, তার মুখ থেকে কথা শুনতে চাই আমি, সে কি সত্যি এই কাজ করতে পারবে নাকি আবেগের মানে বসে হুজুগে এই কথা বলতেছে, আমার তো একটু বোঝার দরকার। তো এটাও বলেন যে আমি তো বাবা হয়ে সন্তানকে আগুনের মুখে ঠেলে দিতে পারি না। তো যথারীতি তার ছেলেকে ডাকা হলো, বললেন যে আব্দুর রহিম বাবা, তুমি কি সত্যি গরুর গাড়ি চালাতে চাও? তুমি কি পারবে গরুর গাড়ি চালাতে? তুমি জানো যে এই সমস্ত কাজ করতে গেলে কিন্তু চোর ডাকাতের থেকে বড় ভয় এই সমস্ত ভূত প্রেতের ভয়। কত রাত বিরেতে কত জায়গায় যেতে হয়, কত মানুষের বিপদ আপদে রাতের বেলা বের হতে হয়, তখন তো বলতে পারবা না যে আমি ঘুমাবো, আমাকে ডাকবেন না, তোমাকে বের হতেই হবে। তখন এই ফিরোজ ইসলাম ভাইয়ের নানা ভাই বলেন যে বাবা আমি জানি যে রাতের বেলা বাইরে বের হলে এরকম ভয়টয় পেতে হয়, কিন্তু আমাকে তো মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন, আমি আমার উস্তাদদের কাছ থেকে বিভিন্ন আমল শিখেছি এই ধরনের সিচুয়েশনে পড়লে কি দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ চাহেন তো কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো নানা ভাইয়ের আব্বা এই কথায় তো উনি খুশি হন যে না আমার ছেলে আসলে পরিপক্ক হয়েছে, গায়ে গতরে অতটা পরিপক্ক না হলেও তার বুদ্ধি পরিপক্ক হয়েছে, যেহেতু তার ওস্তাদের কাছ থেকে আমল শিখেছেন, তো যেহেতু সেটা করতেছে আর বাধা দেওয়া ঠিক হবে না। তো যথারীতি তার পরের সপ্তাহে হাটে গিয়ে গরুর গাড়ি বানাবার জন্য যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন হয় তার সবকিছু উনি কিনে নিয়ে আসেন। কয়েকদিনের মধ্যেই তৈরিও করে ফেলেন তার শখের গরুর গাড়ি। মনের খুশিতে গরুর গাড়ি নিয়ে এদিক সেদিক গ্রামে ঘোরাঘুরি করতে থাকেন উনি। কয়েকদিন এদিক সেদিক ঘোরাঘুরি করার পর যখন দেখলেন এভাবে ঘোরাঘুরি করে তার সময় নষ্ট করা চলবে না, তার তো গরুকে খাওয়াতে হবে, গরুকে খাওয়ানোর জন্য তো ইনকাম করতে হবে, আর এভাবে ঘোরাঘুরি করলে তো লাভ নাই, টাকা উপার্জন করতে হবে, যে জন্য এই গরু গাড়িটা কিনে দিয়েছে তার বাবা। তখন তিনি তার পরিচিত কয়েকজন মানুষের সাথে কথা বলেন যারা কিনা অনেক পুরাতন গরুর গাড়ির চালক বা গাড়িয়াল। সবাই তখন বলেন ঠিক আছে তুমি যেহেতু একটা নিজস্ব গাড়ি তৈরি করেছো, তাহলে এবার থেকে আমরা যখন ভাড়া পাবো তখন তোমাকেও ডাকবো বা জানাবো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই সময় দেখা যেত যে কোনো একটা বিয়েতে গরুর গাড়িতে করে যাবে, কারণ একটা দুটা গরুর গাড়ি হলে কিন্তু হতো না, অনেকগুলো গরুর গাড়ি লাগতো। তখন আশেপাশে যত গরুর গাড়ি থাকতো সবাইকে জানানো হতো। মূলত ওই গরু গাড়ি যারা চালাতেন তাদের মধ্যে যিনি একটু মাতবার গোছের বা একটু বয়স্ক, উনার পরিচিত অনেকেই থাকতো, উনি যাদেরকে সাজেস্ট করতেন তাদেরকে ডাকা হতো। আবার দেখা যেত যে কেউ গরুর গাড়ি নিয়ে কোনো একটা ট্রিপে গেছে,
আর এক জায়গা থেকে একটা ট্রিপ আসছে, তখন ওই জায়গাটাতে তাদের পরিচিত কাউকে পাঠিয়ে দেন যে অমুককে বলো, সে যাবে, আমার কথা বলে আমি যেতে বলেছি। তো এইভাবে কিন্তু অনেক সময় ওই মুখে মুখে পরিচিত জনদের কাছ থেকে, পরিচিত ওই গাড়িয়াল যারা আছেন তাদের কাছ থেকেও তথ্য পেয়ে লোকজন তাদেরকে খুঁজে ওই গরুর গাড়ি নিয়ে যেত। তো এইভাবেও ওই পরিচিত একটা নেটওয়ার্ক কিন্তু থাকতে হয়। তো এই জন্যই মূলত এই নানা ভাই তাদের সাথে যোগাযোগ করে। তারপর চলতে থাকে বেশ কিছুদিন, নানা ভাই তাদের সাথে গিয়ে গরুর গাড়ি দিয়ে ভাড়া মারতো। তো বলে রাখা ভালো, এই ফিরোজ ইসলাম হাবিব ভাইয়ের নানা ভাইদের বাড়ি কিন্তু ওনাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কুশারিয়া গ্রামের একটা পাহাড়ি গ্রামে। ঘাটাইল থানার অন্তর্ভুক্ত অধিকাংশ গ্রামই পাহাড় বলা যায়, মানে পাহাড়ি অঞ্চল। রিসেন্টলি নিশ্চয়ই টাঙ্গাইল জেলার মধুপুরের নাম শুনেছেন, যাকে মধুপুরের গড় বলে। এটা বললে তো এক নামে বাংলাদেশের সবাই চেনে। তো ঘাটাইল থানার পরেই হলো মধুপুর থানা। মূলত ঘাটাইল থেকে পাহাড়ি অঞ্চলের শুরু, আর শেষটা হয়েছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের এর কাছাকাছি গিয়ে। যাই হোক, ওনার নানা বাড়ির বর্ণনাটা একটু দেওয়া দরকার। 50 কি 60-এর দশকের সময় মানুষজন তো অনেক কম ছিল, আর পাহাড়ি অঞ্চলের বাড়িঘরগুলো এমনিতে একটু দূরে দূরে হয়। এক একটি টিলার উপর এক একজন মানুষের বাড়ি আলাদা আলাদা ভাবে তৈরি করা। তো তেমন একটি টিলার উপর ওনার নানার বাড়ি ছিল। সাধারণত এই সমস্ত আলাদা আলাদা টিলার আলাদা আলাদা নামকরণ করা হতো এই সময়। লিসেনাররা অনেকে হয়তো টিলা শব্দের সাথে পরিচিত, তাই এই শব্দটির ব্যবহার করা হয়েছে আর কি। কিন্তু ওখানে টিলাগুলোকে বলা হয় হচ্ছে চালা। যেমন ধরেন একটি টিলার নাম দেওয়া হলো মাইধার চালা বা বাতাসের চালা। এমন ধরনের আলাদা আলাদা অনেক বিচিত্র নামের চালা বা টিলা রয়েছে। আর সেই সময়টাতে গাছপালা অনেক বেশি ছিল, মানুষজনও খুবই কম ছিল। আর পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মানুষ, ওই সমস্ত এলাকায় মানুষজনের বসবাস যাদের রয়েছে, তারা কিন্তু অনেক সাহসী এবং কর্মঠ হয়ে থাকেন। যেমন পাহাড়ি অঞ্চলের মানুষগুলো মৌসুমীর কিছু ফসল থাকে ওইখানে, তারা সেই সমস্ত ফসলগুলো ফলাতো। আর যখন ফসল ঘরে তুলে নিয়ে আসতো, তখন নিজেদের খাবারের জন্য রেখে দিয়ে অবশিষ্টটুকু বাজারে বিক্রি করে দিত। সেই বিকৃত অর্থ দিয়ে অন্য একটি মৌসুমের অন্য একটা ফসল বা মানে ফলাদি চাষের জন্য অর্থ সংগ্রহ করতেন। কয়েক মাস গাড়ি চালানোর পর হঠাৎ ময়মনসিংহ জেলার কোনো এক বাজারে এক মৌসুমী ফসল পৌঁছে দেওয়ার জন্য 20টি গরুর গাড়ির ভাড়া করা হয়। সেই 20টি গরুর গাড়ির মধ্যে একটি গাড়ির চালক এই ফিরোজ ইসলাম হাবিব ভাই নানা হয়েছিলেন। যথারীতি ওনারা সবাই যে যার মতো বাড়ি থেকে তৈরি হয়ে গাড়ি নিয়ে বাজারে আসেন এবং সবার গাড়ি সবাই নিজ নিজ দায়িত্বে লোড করে নেন। গাড়ির লোড শেষ করতে করতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। সবাই তখন চিন্তা করে, যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে, তাহলে আমরা সবাই নামাজ আদায় করে রাতের খাবারটা খেয়ে তারপর রওনা করি। যে কথা সেই কাজ, সবাই নামাজ আদায় করে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে আল্লাহর নাম নিয়ে রওনা করেন। বলে রাখা ভালো, ওনারা যেই জায়গাটাতে মাল ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছেন সেটা দীর্ঘ 12 ঘন্টার রাস্তা। কারণ হলো গরুর গাড়ি অনেক ধীরে ধীরে চলে, এটা আমরা সবাই জানি। তো এই কুশারিয়া পাহাড়ের বাজার থেকে তাদের সবাইকে যে বাজারটাতে পৌঁছাতে হবে, সেটাও মোটামুটি 40 থেকে 50 মাইল দূরে অবস্থিত ছিল। যদিও ওই বাজারটির নাম ফিরোজ ইসলাম হাবিব ভাই আসলে বলতে পারেন নাই, তার আম্মাও মনে করতে পারেন নাই। কারণ হলো ওনার এই নানা ভাই বার্ধক্যজনিত কারণে কয়েক বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তার পরিবারের যে কয়জন মানুষ এই ঘটনাটি সম্পর্কে অবগত ছিলেন, তারা কেউ এসেই এই বাজারের নামটি বলতে পারেননি। তো যাই হোক, ওই ওনার এই নানা ভাইয়ের জন্য ফিরোজ ইসলাম ভাই দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। তো যাই হোক, ঘটনায় ফিরে আসি। সবাই রাতের খাবার শেষ করে একসঙ্গে বসে রাস্তা দিয়ে তাদেরকে যেতে হবে, যে রাস্তা দিয়ে, সেই রাস্তা সম্পর্কে নতুন গাড়ি চালক যারা ছিলেন তাদেরকে অবহিত করে দিলেন, যিনি সর্দার ছিলেন আর কি এই কাফেলার। এবং এটাও বলে দিলেন যে আমরা আজকে যে রাস্তা দিয়ে যাব, সেই রাস্তাটি অনেক ভয়ঙ্কর। এই রাস্তায় পূর্বে অসংখ্য মানুষ তাদের অসতর্কতার কারণে জীবন হারিয়েছে। তখন এই ফিরোজ ভাইয়ের নানা সবাইকে একটি প্রশ্ন করে, আসলে ছোটবেলা থেকে শুনে আসছি যারা গরুর গাড়ি চালায় তাদের সঙ্গে অনেক সময় অনেক ভয়ানক ঘটনা ঘটে। এক একজনের ঘটনা এক এক রকম হয়ে থাকে। এর আগে অনেক শুনেছি ভয়ের ঘটনা, কিন্তু কখনো চোখে দেখিনি কি এমন জিনিস যেটার জন্য আপনারা এইভাবে সিরিয়াসলি বলছেন। তখন ওই গাড়ি চালকদের মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি বা ওনাদের মাঝে সবার বড় যিনি ছিলেন, উনি বললেন, যখন তোমার সামনে পড়বে বাবা, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আমরা কেন এইভাবে তোমাদের সবাইকে সতর্ক করছি। যদি শুনতে চাও তবে শোনো, আমরা যে রাস্তা দিয়ে আজকে যাব, সেই রাস্তায় মানুষ সহ যত প্রাণী আছে তাদের সবাইকে সম্মোহন বা নজরদারি করার মতো কোন এক ভয়ানক বাঘ রয়েছে। আজ পর্যন্ত যেই প্রাণী এই বাঘের দৃষ্টির মধ্যে পড়েছে, তারা কেউ নাকি জীবন নিয়ে ফিরতে পারেনি।
তোমরা বাপু জোয়ান মানুষ, রক্ত গরম, তাই হয়তো বা তোমরা আমার কথায় পাত্তা নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। যদি তোমাদের মধ্যে কারো ভাগ্য খারাপ থাকে, তবে তোমরা যে দোয়াটি শিখিয়ে দিয়েছি সেটা মনে মনে পাঠ করবে, আর তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে সেই বাঘটিকে একটি বৃত্তে বন্দী করে ফেলবে। যতক্ষণ পর্যন্ত নিরাপদ সীমানায় না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তাকে এই বৃত্তের মধ্যে আটকে রাখবে। আঙ্গুল দিয়ে ইশারা করলেই সে ওই বৃত্তের মধ্যে আটকে যাবে। তো ওই জায়গাতে এই বৃত্তের মাঝে আটকানোর পন্থাটার নাম ছিল হচ্ছে খিল মারা। মানে খিল মারা বললেই এই বৃত্তের মধ্যে আটকানো বোঝাবে। অদ্ভুত এক বাঘ, এই বাঘ নাকি কারো দিকে নজর দিলে সে সম্মোহিত হয়ে যায়। যাই হোক, সবাই নিজের খেয়াল রেখো, আর মনে রাখবে কখনো কেউ বিচ্ছিন্ন হবে না। যদি রাস্তায় কারো কোনো সমস্যা হয় তবে সঙ্গে সঙ্গে তার সামনে যে গাড়ি থাকবে সেই গাড়িয়ালকে ডেকে সমস্যার কথা জানাবে। প্রয়োজন পড়লে আমরা সবাই একসঙ্গে মিলে সেই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আর সবাইকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যদি কোনো রকম বিপদের আভাস তোমরা পাও বা তোমাদের মনে হয় তোমরা বিপদে পড়েছো, তখন এই দোয়াটি পড়বে। আর যে জিনিস দেখে ভয় পাবে, নিজের শাহাদাত আঙ্গুল দ্বারা সেই জিনিসটাকে একটি গোল বৃত্তের মাঝখানে আটকে দেবে, মানে খিল মারবে। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের হেফাজত করবেন। এই বলে তিনি সবাইকে বললেন যে তোমরা যে যার গাড়িতে ওঠো, আমি সবার আগে যাব, তোমরা আমার পেছন পেছন লাইন ধরে আসবে। মনে রাখবে, একটি কথা কেউ মনের মধ্যে একদম গেঁথে রাখো, মনের ভুলেও কেউ আলাদা হবে না, রাস্তা ভুল করবে না, সবাই একদিকে থাকবে, সবসময় সজাগ থাকবে, চারদিকে দৃষ্টি রাখবে। এই কথা বলে সবাই রওনা হলেন একে একে। যেতে যেতে সবাই চলে গেল, সবার পিছনে পড়লো এই ফিরোজ ভাইয়ের নানা ভাইয়ের গাড়ি। সবার গাড়িতে কিন্তু একটি করে হারিকেন লাগানো আছে। হারিকেনের মিটিমিটি আলোতে সবাই চলতে শুরু করলো। রাস্তার দুপাশ দিয়ে বিশাল আকারের শালবন, আধো আলো ছায়াতে তারা চলতে থাকলেন। ঘন্টা দুই এক চলার পর আস্তে আস্তে রাত গভীর হতে লাগলো, আর মেঘের ফাঁকা দিয়ে লুকিয়ে থাকা চাঁদটি তার নিজের রূপালী রঙের আলো দিয়ে আশেপাশের দুনিয়াটাকে আলোকিত করে দিল। চাঁদের আলোতে সবকিছু এতটাই স্পষ্ট দেখা যাচ্ছিল যে যদি মাটিতে একটা সুইও ফেলা হয় সেটাও মনে হচ্ছিল স্পষ্ট দেখা যাবে। মাঝে মাঝে এমন জ্যোৎস্না রাত আমরাও কিন্তু দেখি, কিন্তু আসলে প্রকৃত জ্যোৎস্নার আলোটা যে কত সুন্দর সেটা একমাত্র গ্রামের মানুষরাই জানে। শহরের মানুষ আমরা যারা আছি তারা ওইভাবে বুঝতে পারি না, কারণ আমরা বাস করি শহরে। আমাদের চারপাশে নানান রঙের লাইট জ্বলে, নানান রকমের পলিউশনের কারণে চারদিকের পরিবেশের যে রূপ থাকে সেই রূপটা আসলে দেখার মতো না। প্রাকৃতিক আসল যে রূপ সেটা হারিয়ে গেছে, আমরা সেটা থেকে বঞ্চিত। কিন্তু এখনো বাংলাদেশের কিছু কিছু প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল রয়েছে যেখানে কিন্তু সেই রূপটা আজও রয়েছে। রূপালী আলোর ঝলকানিতে চারদিকটা যেন ঠিক দিনের মতোই হয়ে গেছে, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ওই সময় নানারা যখন যাচ্ছিলেন, তো দুই একজন গাড়িয়াল ছিলেন যারা চলার পথে মাঝে মাঝে মনের সুখে গান গাচ্ছিলেন। কিন্তু সময় পেরোনোর সাথে সাথে সবাই কিছুটা ক্লান্ত হয়েও যান। ক্লান্ত হয়ে গেলেও তারা কেউ থামেন না, আস্তে আস্তে যেতে থাকেন নিজেদের গন্তব্যে। একটি কথা না বললেই নয়, যতজন গাড়িয়াল ছিলেন তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন হচ্ছে ফিরোজ ভাইয়ের নানা। সবাই এর আগেও এই রাস্তা দিয়ে চলাচল করেছেন বেশ কয়েকবার, কিন্তু ফিরোজ ভাইয়ের নানা এই প্রথমবার এই রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছেন, তাও আবার সেটা রাতের বেলা, তারপর আবার এইরকম ভয়ানক রাস্তা। যদিও তিনি অনেক সাহসী একজন মানুষ ছিলেন, কিন্তু রাত যখন প্রায় আনুমানিক 2টো, তখন এই ফিরোজ ভাইয়ের নানার চোখে অনেক ঘুম চলে আসে। আর উনি চিন্তা করেন সামনে যারা আছে মোটামুটি সবাই ওনার থেকে অনেক বয়স্ক, কাজেই উনি যদি ওনার গাড়িটা একটু তাড়াতাড়ি চালান তাহলে উনি একটু আগে গিয়ে কিছুটা সময় ঘুমিয়ে নিতে পারবেন। আর ওনার যে গরু, এই গরুটাও তো নতুন কিনেছেন, এই কারণে গরুটাও বেশ তাগড়া ছিল। আর অন্যান্য গরুগুলো তো দীর্ঘদিন ধরে এই গাড়ির সাথে লেগে আছেন, তারাও ওই গরুগুলোও একটু দুর্বল হয়ে গেছে। তো উনি চিন্তা করেন যে একটু আগে যাওয়া যায় কিনা। তো এই কথা সেই কাজ, উনি গাড়ি নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে আগাতে লাগলেন। সবাইকে পেছনে ফেলে উনি অনেকটা দূর এগিয়ে গেলেন। তারপর এমন একটা জায়গায় আসলেন যেখান থেকে পেছনে কাউকে দেখা যাচ্ছে না। চিন্তা করেন যে এই পর্যন্ত আসতেও তো সময় লাগবে, এই সুযোগ একটু ঘুমিয়ে নেই। তো উনি যখন ঘুমাচ্ছিলেন চিন্তা করেন যে দিক দিয়ে যখন ওরা যাবে ওনারা তো অবশ্যই তাকে ডাকবেন। তো অনেকটা রাস্তা পেরিয়ে এসেছেন, আর বিশেষত রাতের বেলা মানুষের ঘুম পাবে, এটাই স্বাভাবিক। সারাদিন যদি কোনো মানুষ পরিশ্রম করে তারপর যদি রাত জাগতে চায় কতটাই বা জাগতে পারবে, তাই না? তো তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার আশেপাশে
কেউ নেই, একদম শুনশান নীরবতা। যতদূর দৃষ্টি সীমানা যায় তত দূরেই শুধু গাছপালা দেখা যায়। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই ছন গাছ চেনেন। যদি না চেনে থাকেন তাদের জন্য বলি, আগেকার দিনে মানুষ যে ঘর তৈরি করতো সেগুলো কিন্তু ছন গাছ দিয়ে তৈরি করতো, যেটা ছনের ঘর নামে পরিচিত ছিল। মানুষ তখন এই ছনের ঘরে বেশি বসবাস করতো। পাহাড়ি অঞ্চলে এখনো কিন্তু মানুষ ছনের ঘরে বসবাস করে। যাই হোক, হঠাৎ করে মাঝরাতে ঘুম থেকে উঠে যদি মানুষ এমন একটা পরিস্থিতি পড়ে, তার মনের কেমন পরিস্থিতি হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরই মাঝে আবার মাঝে মধ্যে হুতুম পেঁচার হৃদয় কাঁপানো ভয়ঙ্কর ডাকও শোনা যাচ্ছিল। আর খুব কষ্টে হৃদয় বিদারক শিয়ালের ডাক, মানে শিয়াল দিচ্ছে এরকম শোনা যাচ্ছে। খুব কষ্টে শিয়াল ডাক দিচ্ছে, মনে কত কষ্ট, মানে এমন একটা ডাক আসছে। আর অচেনা কিছু কীট পতঙ্গের আওয়াজ, এগুলো তো আছেই। মিষ্টি মিষ্টি ঠান্ডা বাতাসও বয়ে যাচ্ছিল। চাঁদের আলোতে আশেপাশে যতটা দেখা যাচ্ছিল, গাছের পাতাগুলোও নড়ছে না, এমনটা মনে হচ্ছে। সন গাছগুলো হালকা নড়ছিল। আর যতটুকু বাতাস ছিল, একটা পাতা যখন আর একটা পাতার গায়ে লাগে তখন এক ধরনের ঘর্ষণ লাগছিল, পথ পথ শব্দ হয় এক ধরনের। এই শব্দটা শুধু ওই গাছের কাছে থাকলেই শোনা যায়। তেমন একটা ভয়ঙ্কর পরিবেশ ওই সময় চারদিকে বিরাজ করছিল। নানাভাই চিন্তা করছেন, কি ব্যাপার, ওরা কি আমাকে পার করে চলে গেল, নাকি ওরা এখনো আসেইনি? কতক্ষণ ঘুমালাম তাও তো বুঝতে পারলাম না। আর গরুর গাড়ির নিচে তো হারিকেন রয়েছে, অনেক দূর থেকেও তো হারিকেনের আলোটা বোঝার কথা, কিন্তু কই, কোথাও তো কোনো হারিকেনের আলোর নাম নিশানাও দেখতে পাচ্ছি না। আশেপাশে কেউ নেই। ওরা ভয় লাগছিল, তবুও মনটাকে একটু ঠিক করে নেন। ঘুম ঘুম চোখ নিয়ে দ্রুত গতিতে আবার নিজের গাড়িটা চালানো শুরু করলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি আবার ক্লান্ত হয়ে পড়লেন, আবার কখন যে ঘুমিয়ে পড়লেন নিজেও বোঝেন নাই। হঠাৎ একটা ঝাঁকুনি লাগলো। ঝাঁকুনির সঙ্গে সঙ্গে নানাভাই চোখ মেলে তাকিয়ে দেখতে পেলেন তার গরু দুটো কিছু একটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তিনি দু হাত দিয়ে নিজের চোখ দুটো ঘষতে ঘষতে গরুর পাশে গিয়ে দাঁড়ালেন, আর গরুর গলায় হাত বুলিয়ে গরুকে বলতে লাগলেন সামনের দিকে আগাতে। কিন্তু গরু সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সাধারণত মানুষ যে পশুগুলো লালন পালন করে, কিভাবে ডাকলে এই পশুগুলো কথা শুনবে, কাছে আসবে, এগুলো কিন্তু তারা জানে। কয়েকবার গরুকে বলার পরও যখন গরুগুলো সামনের দিকে আগাচ্ছে না, তখন নানাভাই নিজেই গরু যেদিকে তাকিয়েছে সেদিকে তাকায়। আর ওইবার তাকানোর পরেই ভয়ানক ঘটনাটি ঘটে। তিনি যখন ওই দিকে তাকান তখন দেখতে পান একটি বাঘ সেই ছন গাছের ফাঁকা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাঘটি আনুমানিক 26 থেকে 30 গজ দূরে ছিল। যখনই ফিরোজ ভাই নানাভাই বাঘের চোখের দিকে তাকিয়েছেন, বাঘের চোখও এই নানাভাইয়ের চোখে পড়ে গেছে, মানে চোখে চোখ পড়েছে। তখন ওই বাঘটি নানাভাইকে নজরবন্দি করে ফেলেছে, যাকে বলা হয় সম্মোহন। তারপর যে নানা ভাই কতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলেন সেটা বলতে পারবেন না। ভাগ্যক্রমে একটি গাড়ি ফিরোজ ভাইয়ের নানা ভাইয়ের অনেক পেছনে পড়েছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব এটা আসলে ফিরোজ ভাই বলতে পারেন নাই, বা ফিরোজ ভাইয়ের মাও বলতে পারেনি যে কিভাবে গাড়িটা পিছনে পড়ে গেল। এই গাড়ির ড্রাইভার এসে ওনার নানা ভাইয়ের এই অবস্থা দেখেন, তা নানা ভাইয়ের গায়ে হাত দিয়ে ধাক্কা দিতেই, মানে বলতো নাম জানতেন আব্দুল রহিম, নাম নাম বলে ধাক্কা দেন। তখন নানা ভাই হুশে আসে। এতক্ষণ তার সাথে কি হয়েছিল সে নিজেই জানে না। তখন ওই গাড়িয়াল নানা ভাইকে বলে, জলদি করে গাড়িতে ওঠো, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ভাগো, আমরা কিন্তু খুব ভয়ানক জায়গা অতিক্রম করছি। তখন নানা ভাই জলদি করে গাড়িতে ওঠেন। যাত্রার শুরুতে একজন মুরব্বী যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটির কথা মনে পড়ে যায়। তখন সেই দোয়াটা পাঠ করে ওই বাঘটা যেইখানে ছিল আঙ্গুল দিয়ে ইশারা করে চারপাশে একটা গোলাকার বৃত্ত এঁকে দেন, এবং ইশারাতে নিজের শাহাদত আঙ্গুলি দিয়ে মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে এত কিছু করে ফেলেন। যখনই দোয়াটি পাঠ করে বৃত্তের মাঝখানে ওই বাঘটিকে ফেলে দিয়েছে, আর দেখেন যে ওই বাঘটি ওই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু ওই যে গারোয়ান ছিলেন আর কি, বা গাড়িয়াল ছিলেন, উনিও দেখেছেন, কিন্তু বাঘটির দিকে উনি তাকাচ্ছেন না, কারণ উনি কিন্তু এই পথে অনেকবার এসেছেন। ওই বাঘটি যে সাধারণ কোনো বাঘ না এটা উনি জানেন। তো ওই বাঘটি বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু সে মনে হচ্ছে বের হতে পারছে না, মনে হচ্ছে সে কোনো কিছুর সাথে বাধাপ্রাপ্ত হচ্ছে।
আর যখনই বাধাপ্রাপ্ত হচ্ছে ভয়ঙ্কর শব্দে সে গর্জন করে উঠছে। চারপাশটা ভয়ঙ্কর ক্রোধান্বিত শব্দের মহাসাগর বানিয়ে ফেলেছে ওই বাঘটা। এতটাই শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন কানের পর্দা এই বুঝি ফেটে যাবে। তাড়াহুড়ো করে ওখান থেকে গাড়ি নিয়ে ওরা দুজন ছুটতে থাকে এবং নিরাপদ দূরত্বে পৌঁছে ওই বাঘটিকে যে খিল দিয়ে আটকে রেখেছিল তা আবার ছুটিয়ে দেয় বা ছেড়ে দেয়। কারণ হলো যদি তাকে ওই বৃত্তের মাঝখানে আটকে রাখে তবে সে খাদ্যের অভাবে মৃত্যুবরণ করতে পারে। এটা মানুষ হিসাবে করা উচিত না। মনুষ্যত্বের খাতিরে তিনি এই কাজটি করেছিলেন। এরপর ভয়ে ভয়ে কষ্টে গন্তব্যে পৌঁছান। যখন তিনি গন্তব্যে পৌঁছান তখন সবাই তাকে জিজ্ঞেস করতো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা তোমাকে খুঁজতে খুঁজতে সবাই অস্থির হয়ে গেছি। তখন নানা ভাই এই ব্যাপারটা সবাইকে খুলে বলেন। সবটা শোনার পর সবাই বলে, কই আমাদের মাঝে তো কেউ পিছনে ছিল না, একমাত্র তুমি সবার পিছনে ছিলে, আর বাকি আমরা 19 জন তো এখানে সময় মতো পৌঁছে গেছি। তাহলে যে গাড়িয়ালের কথা তুমি বলছো যে তোমাকে নিশ্চিত সম্মোহনের মুখ থেকে সরিয়ে নিয়ে এসেছে, সে মানুষটা কে? সে তো আমাদের কোনো গাড়িয়াল না। আসলে সেই মানুষটা কে ছিল? তো তার কণ্ঠ বা তার চেহারা যতটুকু দেখেছিলেন তার কাছে মনে হচ্ছে ওই 19 জনের মধ্যেই সে একজন। কিন্তু ওই 19 জনের চেহারার সাথে যার মেলে তাকেও জিজ্ঞেস করেছেন, কিন্তু সে বলেছে, না তো আমি তো এই কাফেলার সাথেই ছিলাম, আমি তো ওদিকে যাইনি, প্রশ্নই আসে না, আমরা সবাই একসাথেই 19 জন এসেছি, তাই তোমাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তাহলে কে ছিল সে? এটা কিন্তু জানা যায়নি। তো এভাবে কেটে যায় কিছুদিন। হঠাৎ নানার সঙ্গে ঘটে যায় আরো একটি অদ্ভুত ঘটনা। নানা তখন ছিলেন ধান গাছ রোপণ করার কাজে ব্যস্ত। আমরা জানি ধান গাছ রোপণ করতে হলে প্রথমে ক্ষেতের মধ্যে বা যে জমিতে ধান লাগানো হবে সেই জমিতে হাল চাষ করতে হবে। আর সেই সময় মাটিতে হাল চাষ করার জন্য কিন্তু কোনো রকম মেশিন ছিল না। এখন যেরকম আমরা এরকম মেশিন দেখি, ধান রোপণ করা, কাটা, হাল চাষ করা, এগুলো মানে হাতের ছোঁয়া ছাড়াই টেকনোলজি দিয়ে অনেক কিছু করা যাচ্ছে, কিন্তু ওই সময় কিন্তু এরকমটা ছিল না। তাই নিঃসন্দেহে হাল চাষ করতে হলে লাঙলের প্রয়োজন পড়বে, বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। লাঙল দিয়ে যখন মাঠে হাল চাষ করে একজন মানুষ, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে যায় এই হাল চাষটি পরিপূর্ণভাবে করার জন্য। তাই হাল চাষার জন্য সবাইকে ফজরের নামাজের পর থেকে কাজ শুরু করে দিতে হতো। সেদিন রাত্রে নানা ভাইয়ের বাবা ওনাকে বলেন যে আগামীকালকে অমুক জমিতে গিয়ে তুমি হাল চাষ করবা। তো উনি তো রাজি হয়ে যান এবং তাদের পাশের চালায় তার আরো এক চাচাতো ভাই রয়েছে, সেও আগামীকাল নাকি হাল চাষ করতে যাবে। তাই নানা ভাই ওই পাশের চালা সেই চাচাতো ভাইকেও গিয়ে বলেন। তো সেই ভাই পরের দিন সকালবেলা যখন হাল চাষ করার জন্য যাবেন তখন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবেন, তো দুজন মিলে একসঙ্গে গিয়ে কাজ শুরু করবেন, এরকমটাই চুক্তি হয়েছিল। তখন ওই চাচাতো ভাই বলে, ঠিক আছে তুই বাড়ি যা, আমি সকালবেলা তোকে ডেকে নিয়ে একসঙ্গে কাজে বের হব। যথারীতি নানা তার বাড়িতে এসে ঘুমিয়ে যান। হঠাৎ তার কানে ভেসে আসে তার সেই চাচাতো ভাইয়ের ডাক। উঠোনে এসে নানা ভাইকে ডাকতে থাকে আর বলে, এ আব্দুল রহিম, তাড়াতাড়ি আয়, আর সূর্য উঠে গেল রে, কাজ শুরু করতে হবে, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি কর, দ্রুত বের না হলে কাজ তো শেষ করতে পারবো না। তো সেই সময় তো মানুষের বাড়িতে বাড়িতে সময় দেখার জন্য ঘড়ি ছিল না, সবাই অনুমান করেই চলতো আর কি। তাই উনি সময়টা আর না দেখে চিন্তা ভাবনা ছাড়াই ওই হাল চাষের জন্য যা যা প্রয়োজন ছিল সব নিয়ে রওনা দেন। তো নানা ভাই যখন ঘর থেকে বের হয়েছেন তখন উঠোনে কাউকে আবার দেখতে পান না। তাই তিনি তার সেই ভাইয়ের নাম ধরে ডাক দিয়ে বলেন, ও ভাই আপনি কোথায়? তখন বাড়ির বাইরে থেকে কথার শব্দ শোনা যাবে, আরে বেটা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, জলদি বের হবে না, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। তো নানা ভাই তখন গোয়াল ঘরে ঢুকে তার গরু নিয়ে তার সেই ভাইয়ের পেছন পেছন যেতে থাকে। পিছনে যেতে যেতে ভাইয়ের সাথে নানা রকমের কথাবার্তা হতে থাকে, কিন্তু সেই সব কথার উত্তর চাচাতো ভাই খুব ছোট করে দিত, মানে হ্যাঁ না অল্প কথার মধ্যে দিয়ে দিত, এরকম আর কি। তো কথা বলতে বলতে ওনারা পথ চলতে থাকেন। এক সময় ওনারা ওই ক্ষেতের কাছে পৌঁছেও যান। দুজন পাশাপাশি দুটি ক্ষেতে হাল চাষ শুরু করেন। আর তখন নানা ভাইয়ের সেই ভাইটা নানান ধরনের কথা বলতে থাকেন। এতক্ষণ কিন্তু এত কথা বলেন নাই, তাহলে অল্প কথা দিয়েই কাজ চালিয়ে গেছেন, কিন্তু এখন কিন্তু বড় বড় সেন্টেন্সে কথা বলছেন। আর নানা ভাই তার সাথে কথা বলছেন, নিজের মনে কাজও করে যাচ্ছেন। আর ওনার চাচাতো ভাই ও তার মানে সেও কিন্তু তার আপন গতিতে হাল চাষ করে যাচ্ছে। অনেকক্ষণ কাজ করার পর হঠাৎ নানা ভাই একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো তিনি যে ক্ষেতে হাল চাষ করেছেন সেই ক্ষেতের 3 ভাগের 2 ভাগ শেষ করতে পেরেছেন। আর তার চাচাতো ভাই তার ক্ষেতের চেয়েও দ্বিগুণ বড় ক্ষেত একই সময় হাল চাষ করে প্রায় শেষের দিকে। কিন্তু নানা ভাই যেই ক্ষেতটা মূলত ছোট ছোট ক্ষেত, তো ওই ক্ষেতটা প্রথমে ধরেছিলেন আর কি, পরে অন্য ক্ষেতে যাবেন। তো অবাক হয়ে নানা ভাই তার ভাইকে প্রশ্ন করে, আরে ভাই আপনি এত তাড়াতাড়ি
বড় ক্ষেতের হাল চাষ শেষ করে ফেললেন, আমি তো আপনার অর্ধেক কাজও করতে পারলাম না। তো কথা বলতে বলতেই তারপরও ওই ক্ষেতের চাষ করা কিন্তু শেষ হয়ে যায় ওই চাচাতো ভাইয়ের। আর নানা ভাইকে বলে, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এবার ক্ষেতের ওই প্রান্তে গাছের গোড়ায় গিয়ে একটু জিরিয়ে নিই, তুই শেষ করে ওইখানে আয়। এই বলে তিনি নানা ভাইয়ের পেছন দিকে ক্ষেতের সেই কোনায় যেতে থাকেন। হঠাৎ করে নানা ভাইয়ের মনে প্রশ্ন জাগে, আচ্ছা এটা কিভাবে সম্ভব, উনি এত তাড়াতাড়ি এটা কিভাবে করলেন? সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা ভয়ের অনুভূতি জেগে ওঠে। তার পায়ের তলা থেকে মাথা চুল পর্যন্ত ভয়ের একটা শীতল স্রোত উনি অনুভব করেন। ভয়ে তিনি সেখানে দাঁড়িয়ে পড়েন আর পিছনের দিকে তাকান। পিছনের দিকে তাকিয়ে তিনি পুরোই অবাক, আরে এই মাত্র আমার চাচাতো ভাই ওই দিকে তার গরু আর লাঙল নিয়ে গেল বসে জিরানোর জন্য, সে কোথায়? আশেপাশে যতদূর দৃষ্টি যায় কোথাও তো সে নেই। কয়েক মুহূর্তের মধ্যে অনেক দূর থেকে মিষ্টি সুরে নানা ভাইয়ের কানে ভেসে আসে ফজরের আজানের আওয়াজ। তখন তার টনক নড়ে, আরে এতক্ষণ তাহলে আমি ভাই ভেবে যার সঙ্গে কথা বলছিলাম, কাজ করছিলাম, সে আসলে আমার ভাই না, সে অন্য কেউ ছিল। আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে তিনি তার লাঙ্গল গরু খেতে ফেলে রেখেই বাড়ির দিকে লাগান এক ভৌ দৌড়। তিনি যে কোনো মানে উনি যে কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন নিজেও জানেন না। কোনোভাবে নিজের জানটা নিয়ে বাড়ির উঠোনে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাই বাড়ির আওয়াজে সবাই তো দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে, এসে দেখে যে উনি অজ্ঞান হয়ে উঠোনের উপর পড়ে আছেন। তারপর তার ঝাড়ফুঁক করা হয়, পানি করা খাওয়ানো হয়, কোনো রকম একটু সুস্থ করা হয়। জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করা হয় কি হয়েছিল, তিনি সবটা খুলে বলেন। তারপর নানা ভাইয়ের মা বাবা তাদের গ্রামের ভালো কবিরাজ দিয়ে তার শরীর বন্ধ করে দেন, কিছুদিন সাবধানে থাকতে বলেন। তারপর আল্লাহর রহমতে জীবনে বেঁচে থাকা অবস্থায় কখনো এই ধরনের ভয়ানক পরিস্থিতি উনি পড়েননি। ছোটখাটো জাদু একটা পড়েছেন, ওগুলো আসলে ওরকম উল্লেখযোগ্য নয়। তবে আর জানা সম্ভব হয়নি সেদিন রাতে তার চাচাতো ভাইয়ের রূপে কে ছিল তার সাথে। তার চাচাতো ভাই কিন্তু আসেনি, চাচাতো ভাইয়ের সাথে পরে দেখা হয়েছিল, সে বলছে না তো আমি তো তখনও যাইনি। আর এই ঘটনাটি সংগ্রহ করার জন্য ফিরোজ ভাই ওনাদের বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন। আর ফিরোজ ভাই এটাও জানিয়েছেন যে ওই স্থানের কিছু ছবি উনি শেয়ার করার চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, আসলে বাঘ সম্মোহন করে, এটা তো স্বাভাবিক বাঘ না, এটা তো বুঝতেই পারছেন, কিন্তু আসলে বাঘ সম্মোহন করে মানুষকে হত্যা করে এরকম ভয়ানক পাহাড়ি রাস্তায় রাতের বেলা, এরকম ঘটনা কি শুনেছেন? আমি কিন্তু শুনিনি। এটা ছিল আমার ফার্স্ট এরকম ঘটনা আপনাদের সাথে শেয়ার করা। ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ ইসলাম হাবিব ভাইকে।